আসসালামু আলাইকুম। মেডি সার্কিট মেগা সপ্তাহের নবম লাইভে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি, জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ব্যারোরিসেপ্টর অ্যান্ড মায়োজেনিক নিয়ন্ত্রণ, হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ অ্যান্ড ব্যারোরিসেপ্টর। এই দুইটা টপিক খুবই 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 ইম্পর্টেন্ট। এই দুইটা টপিক আমি যখন তোমাদের লেভেলের স্টুডেন্ট ছিলাম, তখন আমিও খুব ভালো করে বুঝি নাই, খুব ভালো করে আমি বুঝি না। এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। কোনো রকম ভাবে বুঝার চেয়ে খুব ভালোভাবে বুঝলে তোমার এই যে চতুর্থ অধ্যায়টা রক্ত সঞ্চালন পড়তে খুব ভালো লাগবে। আমি তোমাদেরকে আজকে ডিটেইলস ভালো করে বুঝিয়ে দিব। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো। আমি এখনই লাইভটা শুরু করব, ডিলে করব না। তোমরা যারা যারা আমাদের ক্লাস করেছো তারা অবশ্যই রিভিউ দিবে যে ক্লাসগুলো কেমন হয়ে থাকে। আর তোমরা অবশ্যই গ্রুপে কি করবা, গ্রুপে নোট শেয়ার করবা। তোমরা গ্রুপে নোট শেয়ার করো না, এটা একটা বাজ অভ্যাস। গ্রুপে নোট শেয়ার করবা। গ্রুপে কি করবা, গ্রুপে নোট শেয়ার করবা। নোট যেগুলো করো সেগুলো শেয়ার করবা। তখন তোমার গ্রুপে যখন নোট শেয়ার করবা, তখন নোট করার প্রতি তোমার একটা আগ্রহ সৃষ্টি হবে যে আমি গ্রুপে নোট করব। এই চিন্তা করে তোমার গ্রুপে নোট করার নোট করার প্রতি তোমার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের 8টা লাইভ করে ফেলেছি এবং আজকে আমরা নবম লাইভে উপস্থিত হয়েছি। আমি আশা করি সবকিছু শোনা যাচ্ছে, তাও আমি একটু চেক করে নিচ্ছি। সবকিছু শোনা যাচ্ছে তো? একটু কমেন্ট করো তো কারা কারা আছো। বাদন, হ্যাঁ শোনা যাচ্ছে। এখন আমি শিওর হলাম যে শোনা যাচ্ছে। ওকে ফাইন। দেখো, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করব। সেটা আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ অফ হার্ট অ্যান্ড আমাদের কি ব্যারোরিসেপ্টর। প্রথমে আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ দিয়ে শুরু করব। তার আগে শুরু করার আগে আমি বলে দিচ্ছি, তোমরা যারা জানো না, আমাদের বায়োলজি একটা কোর্স আছে, ফুল বায়োলজি একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোর্স। সেই কোর্সে তোমরা এনরোল হতে পারো। তোমরা আমাদের ক্লাস দেখে যদি ভালো লাগে তাহলে শুধুমাত্র এনরোল হো, আদারওয়াইজ না। আমাদের ক্লাস কোয়ালিটি, এক্সাম কোয়ালিটি সব কিছুই কিন্তু হাই। আমরা ক্লাস নিয়ে থাকি এইভাবেই, বোর্ডে ক্লাস নিয়ে থাকি, স্মার্ট বোর্ডে ক্লাস নিয়ে থাকি এবং ক্লাস নোট করে আমরা পড়িয়ে থাকি। এখন সাধারণত নোট করে পড়ানো হয় না, আমি নোট করে তোমাদেরকে পড়িয়ে থাকি এবং নোট করার পর বইয়ে কোথায় এই টপিকটা আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিই। তারপর ওই টপিক থেকে কি কি এমসিকিউ, আজকে যা পড়ালাম তারপর কি কি এমসিকিউ আসতে পারে সেই টপিকটা দেখানো হয়ে থাকে এবং ওই চ্যাপ্টার থেকে কি কি সিকিউ আসতে পারে ইন ডিটেইলস তোমাকে বলে দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র তোমাকে ওইটুকুই পড়ানো হয় না যেটুকু তোমার এইচএসসিতে আসবে, তোমাকে ওইটুকুও পড়িয়ে দেওয়া হয় যেটুকু তোমার এডমিশনে আসবে। অর্থাৎ বায়োলজি নিয়ে যাতে তোমার এডমিশন টাইমে কোনো ভীতি কাজ না করে, কোনো ফেয়ার কাজ না করে, সেই ব্যাপারটা মেডি সার্কিট এনশিওর করে থাকে। তোমরা যারা যারা আমাদের নামমাত্র ফি দিয়ে কোর্সে এনরোল হতে চাও তারা এনরোল করে নাও। আমরা 6 মাসে ফুল বায়োলজি শেষ করবো, বায়োলজি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বোথ। এবং এই ফিটা রাখা হয়েছে ন্যূনতম ফি। এই ফিটা দিয়ে কোথাও কোনো কোর্সে এনরোল করতে পারবে না, আমি শিওরভাবে বলতে পারি। আমাদের এখানে ফিটা রাখা হয়েছে যাতে তোমাদের মধ্যে রেসপন্সিবিলিটি ক্রিয়েট হয়, তোমরা যাতে নিয়মিত ক্লাস করো এবং এক্সাম দাও, দ্যাটস ওয়াই। এবং আমি চাই যাতে কোনো স্টুডেন্ট বলতে না পারে যে আপু আমি বায়োলজি পড়তে পারি নাই, টাকার অভাবে অথবা বিভিন্ন ফিনান্সিয়াল ক্রাইসিসে আমি পড়তে পারি নাই, বায়োলজিটা বুঝে পড়তে পারি নাই, এই কথাটা যাতে কেউ না বলতে পারে। মানে কি মায়োজেনিক, দেখো তার আগে আমি তোমাকে বলি যে আমাদের যে বডিটা আছে, আমাদের বডিটা কন্ট্রোল করে কে? তোমার সব জিনিস কে কন্ট্রোল করে থাকে? তোমার সব জিনিস কে কন্ট্রোল করে থাকে? আমাদের কিন্তু ব্রেইন কন্ট্রোল করে থাকে। ব্রেইন কন্ট্রোল করে থাকে না মায়োজেনিক। এই যে তুমি আমি যে হাত দিয়ে লিখতেছি সেটা কে কন্ট্রোল করতেছে? আমাদের ব্রেইন কন্ট্রোল করতেছে। ব্রেইনে সিগন্যাল গেছে যে আমি হাত দিয়ে লিখবো, পরিচালিত না, পরিচালিত
না। এই যে আমাদের হার্ট আছে সেই হার্টটা কি দ্বারা পরিচালিত না, মস্তিষ্ক দ্বারা পরিচালিত না। তাহলে কি দ্বারা হার্ট পরিচালিত হয়, হার্ট কিছু পেশি দ্বারা পরিচালিত হয়। হার্ট কি হয়, কিছু পেশি দ্বারা পরিচালিত। এই যে আমরা মায়োজেনিক ওয়ার্ডটা দেখলাম না, মায়োজেনিক, এখানে কি হয় আমরা একটু ভাঙার চেষ্টা করি। মায়ো মানে হচ্ছে কি মাসেল, মায়ো মানে কি, মায়ো মানে হচ্ছে মাসেল, এমইওসিএল মাসেল। আর জেনিক মানে হচ্ছে, আমি যদি এখানে একটু কঠিন ভাবে লিখা, বইয়ের মধ্যে একটু জেনিক ওয়ার্ডটা লিখছি গিভিং রাইজ টু। গিভিং রাইজ টু মানে হচ্ছে কি তৈরি হওয়া বা হচ্ছে এখান থেকে কিছু উৎপত্তি হয়। গিভিং রাইজ টু, গিভিং রাইজ টু, রাইস তো এখান থেকে কিছু তৈরি হয় বা উৎপত্তি হয়, মানে মাসেল অরিজিন। মায়োজেনিক মানে কি, মায়োজেনিক মানে হচ্ছে মাসেল অরিজিন, মাসেল থেকে তৈরি হয়, মাসেল অরিজিন। অরিজিন মানে কি, কোনো জায়গা থেকে যে জিনিসটা উৎপত্তি হয় সেই ইয়াটাকে আমরা বলে থাকি অরিজিন। উৎপত্তির প্রথম যেখান থেকে উৎপত্তি হয় সেটাকে আমরা বলে থাকি অরিজিন। তো মায়োজেনিক কি, মাসেল অরিজিন। মায়ো মানে হচ্ছে মাসেল, মাসেল থেকে যে জিনিসটা উৎপত্তি হয় বা মাসেল থেকে উদ্দীপনাটা ক্রিয়েট হয়। আমাদের হার্ট মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয় না, আমাদের হার্ট কি দ্বারা পরিচালিত হয়, কিছু মাসেল বা কিছু পেশি দ্বারা হচ্ছে পরিচালিত হয়। আমাদের হার্টের মধ্যে যে পেশি আছে তার নাম কি, তার নাম কিন্তু আমাদের হৃদপেশি। হার্টের যে পেশি আছে সেটার নাম কি, হৃদপেশি। হার্ট কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, হৃদপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। হৃদপেশির মধ্যে কি আছে, কিছু বিশেষ হৃদপেশি, দেখো কিছু বিশেষ হৃদপেশি, কিছু বিশেষ হৃদপেশি রূপান্তরিত হয়ে কি তৈরি করবে, জাংশনাল টিস্যু তৈরি করবে। কি তৈরি করবে, জাংশনাল অথবা সংযোগী টিস্যু। কি টিস্যু, সংযোগী টিস্যু তৈরি করে। কি তৈরি করে, সংযোগী টিস্যু তৈরি করে। তাহলে কি হইলো, আমাদের কিছু আমাদের যে হৃদপেশি আছে সেই হৃদপেশি কি করে, হৃদপেশি হচ্ছে কিছু বিশেষ হৃদপেশি রূপান্তরিত হয়ে জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু তৈরি করে। এগুলা কি করে, এগুলো হচ্ছে আমাদের হার্টে কি করে, এগুলো হচ্ছে হার্টে কি করে, বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে। কি করে, আমাদের বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করে, বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। কি করে, বৈদ্যুতিক বা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে, যার মাধ্যমে হচ্ছে হার্ট পরিচালিত হয়। মাধ্যমে কি হয়, হার্ট পরিচালিত হয়, হার্ট পরিচালিত হয়, হার্ট পরিচালিত হয়, হার্ট নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। তাহলে হার্ট পরিচালিত হচ্ছে কিসের মাধ্যমে, আমাদের হার্ট পরিচালিত হচ্ছে কিছু স্পেশাল টিস্যুর মাধ্যমে, যেগুলোকে আমরা জাংশনাল টিস্যু বলে থাকি। কি বলে থাকি, জাংশনাল টিস্যু বলে থাকি। বুঝতে পারতেছো, হার্ট কিন্তু তুমি যে হাত নাড়াচ্ছো না, হাত দেখো তুমি হাতটা একটু লম্বা করো আবার ভাঁজ করো, কোনোটাকে হচ্ছে কোনোর কাছে দিয়ে ভাঁজ করো, তাহলে দেখো এই যে তোমার সংকুচন প্রসারণ, হাতে যে সংকুচন প্রসারণ হচ্ছে সেটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ব্রেইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু হার্টের যে প্রতিনিয়ত হার্ট কি করতেছে, কন্ট্রাকশন করতেছে, এক্সপানশন করতেছে, এই যে হার্টের কন্ট্রাকশন এক্সপানশন এটা কিন্তু আমাদের কি দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা আমাদের ব্রেইন বা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না। মস্তিষ্ক দ্বারা হার্ট পরিচালিত না, কার দ্বারা পরিচালিত, হার্ট বিশেষ কিছু হৃদপেশি দ্বারা পরিচালিত, যে হৃদপেশিগুলোকে আমরা জাংশনাল টিস্যু বলে থাকি। তারা কিভাবে কাজ করে, তারা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো দিয়ে হচ্ছে কি হয়, হার্টের সংকোচন ঘটে, হার্টের প্রসারণ ঘটে। বুঝতে পেরেছো, মায়োজেনিক নিয়ন্ত্রণটা কি, হার্টের নিজস্ব নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণটা কি, মায়োজেনিক নিয়ন্ত্রণ হচ্ছে হার্টের একটা নিজস্ব নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রণের মাধ্যমে হার্ট পরিচালিত হয়। মায়োজেনিক নিয়ন্ত্রণটা কি, হার্টের একটা নিজস্ব নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রণের মাধ্যমে হার্ট বিশেষ হৃদপেশি বা জাংশনাল টিস্যু দ্বারা নিজে নিজে নিয়ন্ত্রিত হয়, তার হচ্ছে ব্রেইন বা মস্তিষ্কের সাহায্য লাগে না। বুঝতে পেরেছো, হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণটা কি, এই যে এখন আমি বললাম কি জাংশনাল টিস্যু, কি বললাম, জাংশনাল টিস্যু। এই যে হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী কে, মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী হচ্ছে জাংশনাল টিস্যু। মায়োজেনিক নিয়ন্ত্রণ কে করে থাকে, মায়োজেনিক নিয়ন্ত্রণ, মায়োজেনিক নিয়ন্ত্রণ কে করে, জাংশনাল টিস্যু। কে করে, জাংশনাল বা সংযোগী টিস্যু, জাংশনাল টিস্যু কে করে, জাংশনাল বা সংযোগী টিস্যু। এই যে জাংশনাল টিস্যু কয় ধরনের, এই জাংশনাল টিস্যু হচ্ছে আমাদের 4 ধরনের। কয় ধরনের, 4 ধরনের। জাংশনাল টিস্যু কয় ধরনের, 4 ধরনের। কয় ধরনের, 4 ধরনের। এক নাম্বার হচ্ছে আমাদের এস এ নোড, এটা কি বলা হয়ে থাকে, এস এ নোড বলা হয়ে থাকে। এটার পুনরূপ কি, সাইনোএট্রিয়াল নোড। এটার পুনরূপ কি, সাইনোএট্রিয়াল নোড। এস এ নোডের পুনরূপ কি, সাইনোএট্রিয়াল নোড। মনে রাখবো, এস এ নোড মানে কি, সাইনোএট্রিয়াল নোড, সাইনোএট্রিয়াল নোড। আরেকটা নোড হচ্ছে আমাদের এবি নোড, তারটা কি,
এবি নোড, এবিএন, এবি নোড। এবি নোড মানে কি? এট্রিও, এট্রিও ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার, এট্রিওভেন্ট্রিকুলার নোড, সাইনোএট্রিয়াল নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড। আরটা কি? আরেকটা হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ, বিইউএন, বান্ডেল অফ হিজ বা এবি বান্ডেলও বলা হয়ে থাকে, এটাকে বান্ডেল অফ হিজ বলা হয়ে থাকে, অথবা এটাকে এবি বান্ডেলও বলা হয়ে থাকে, এবি বান্ডেলও বলা হয়ে থাকে, বান্ডেল অফ হিজ বা এবি বান্ডেলও বলা হয়ে থাকে। আর 4 নাম্বারটা কি? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার, এখন হচ্ছে আমাদের লাস্ট ওয়ান 4। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে পারকিনজে ফাইবার। কিনা ফাইবার? পারকিনজে, পারকিনজে ফাইবার, এই পারকিনজে ফাইবার, ফাইবার। এইটাই হচ্ছে আমাদের টোটাল 4 ধরনের জাংশনাল টিস্যু। কয় ধরনের জাংশনাল টিস্যু? এই জাংশনাল টিস্যু হচ্ছে আমাদের কয় ধরনের? 4 ধরনের। জাংশনাল টিস্যু কয় ধরনের? 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। বুঝতে পেরেছো? এটুকু কোনো সমস্যা আছে? আশা করি এটুকুতে কোনো সমস্যা নেই, এটুকুতে কোনো সমস্যা থাকার কথা না। এসএ নোড, সাইনোএট্রিয়াল নোড, এভিএন, এট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ বা এবি বান্ডেল, পারকিনজে ফাইবার। এইটা হচ্ছে আমাদের 4 ধরনের জাংশনাল টিস্যু। কয় ধরনের জাংশনাল টিস্যু? 4 ধরনের জাংশনাল টিস্যু। এখন আসলে আমরা প্রত্যেকটা জাংশনাল টিস্যু সম্পর্কে জানার চেষ্টা করব। ওকে, ওকে। SAN কি? এটা বলো তো তোমরা। সাইনোএট্রিয়াল নোড বা এসএ নোড। তোমরা এটা নিজে নিজে লিখবা, এখানে লিখবা সাইনোএট্রিয়াল নোড, আমি আর লিখছি না। ওকে, আমি একটা হার্ট আঁকানোর চেষ্টা করছি। এটার নাম কি বলতো? এই যে হার্টের উপর দিক থেকে যে শিরাটা আমাদের রাইট এট্রিয়ামে উন্মুক্ত হয়েছে, সেই শিরাটার নাম কি? আমাদের সুপিরিয়র ভেনা কাভা। কি নাম? সুপিরিয়র ভেনা কাভা। এই যে সুপিরিয়র ভেনা কাভা আর হচ্ছে তোমার রাইট এট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা এন্ড হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে রাইট এট্রিয়াম, তাই না? রাইট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে কি থাকে? একটা হচ্ছে কি থাকে? একটা টিস্যু থাকে। এই টিস্যুটার নামই হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। কি নাম এটার নাম? সাইনোএট্রিয়াল নোড, সাইনোএট্রিয়াল নোড। এটার নাম কি? সাইনোএট্রিয়াল নোড। কোথায় থাকে এটা? লোকেশন কোথায়? লোকেশন কোথায় অবস্থিত? সুপিরিয়র ভেনা কাভা এন্ড হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামের সংযোগস্থলে একটা জাংশনাল টিস্যু থাকে, সেই টিস্যুর নাম হচ্ছে আমাদের সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড, এটার নাম কি? সাইনোএট্রিয়াল নোড। সুপিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামের সংযোগস্থলে একটা জাংশনাল টিস্যু থাকে, তার নাম হচ্ছে আমাদের সাইনোএট্রিয়াল নোড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই সাইনোএট্রিয়াল নোড। এই সাইনোএট্রিয়াল নোড যে আছে আমাদের, সেই সাইনোএট্রিয়াল নোডে কি হয়? এই সাইনোএট্রিয়াল নোড লোকেশন কোথায় বলছি আমরা? সুপিরিয়র ভেনা কাভা ও রাইট এট্রিয়ামের সংযোগস্থলে, রাইট এট্রিয়ামের সংযোগ স্থলে অবস্থিত, তাই তো? আচ্ছা, আর কি আছে এখান থেকে? আর কি জানা যায়? এটা হচ্ছে প্রতি মিনিটে এটার বিট কত দেয়, এটা স্পন্দন কত, সেটা হচ্ছে আমাদের 70 থেকে 80 বিটস পার মিনিট। 70 থেকে 80 বিটস পার মিনিট। প্রতি মিনিটে 70 থেকে 80 বার বিট করে, 70 থেকে 80 বার সে হচ্ছে বিট করে। এবং এখানে কি হয়? এখানে যে আমাদের কি হয়? আমরা বলছি কি ইলেকট্রিক্যাল সিগন্যাল বা বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়। এবং এখানে এই যে এসএ নোডে যে তড়িৎটা প্রবাহিত হয়, এসএ নোডে প্রথম কি হয়? এসএ নোডে প্রথম বৈদ্যুতিক সিগন্যাল উৎপন্ন হয়। প্রথম বৈদ্যুতিক সিগন্যাল, প্রথম বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়। প্রথম বৈদ্যুতিক সিগন্যাল কোথায় প্রডিউস হয়? বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয় কোথায়? তৈরি হবে এসএ নোডে তৈরি হবে। এসএ নোডে হচ্ছে প্রথম বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হবে। এই যে বৈদ্যুতিক সিগন্যাল আছে না, এসএ নোডের যে বৈদ্যুতিক সিগন্যাল, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। কি বলে থাকি? এসএ নোডের যে বৈদ্যুতিক সিগন্যাল আছে, সেই বৈদ্যুতিক সিগন্যালকে আমরা কি বলে থাকি? অ্যাকশন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়াল। তা প্রথম অ্যাকশন পটেনশিয়াল কোথায় তৈরি হয়? আমাদের সাইনোএট্রিয়াল পটেনশিয়াল। সাইনোএট্রিয়াল নোডে হচ্ছে আমাদের প্রথম অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়ে থাকে। এই যে সাইনোএট্রিয়াল নোডে প্রথম অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়, তারপর আরো যে আরেকটা বিদ্যুৎ আসবে, বৈদ্যুতিক সিগন্যাল আসবে, সেটার জন্য কি দায়ী? সাইনোএট্রিয়াল নোড দায়ী। সাইনোএট্রিয়াল নোড পরবর্তী আর উদ্দীপনা আসার জন্য দায়ী। এই জন্য কি বলা হয়ে থাকে? এসএ নোডকে বলা হয়ে থাকে রিজার্ভ পেসমেকার। কি বলা হয়ে থাকে?
পেসমেকার বলা হয়ে থাকে, সরি পেসমেকার বলা হয়ে থাকে। সাইনাইড টেলনোডকে কি বলা হয়ে থাকে? পেসমেকার বলা হয়ে থাকে। কি বলা হয়? পেস মেকার, পেস মেকার বলা হয়ে থাকে। পেস মানে কি? পেস মানে হচ্ছে গতি, সে হচ্ছে বৈদ্যুতিক সিগন্যাল তৈরি করার মাধ্যমে ফ্লো তৈরি করে একটা, এই জন্য তাকে বলা হয়ে থাকে পেস মেকার। কি বলা হয়ে থাকে? পেস মেকার। সাইনোইড নোডের অপর নাম কি? পেস মেকার। এসআই নোডে প্রথম বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয় এবং পরবর্তী বৈদ্যুতিক সিগন্যাল তৈরির জন্য উদ্দীপনা প্রদান করে থাকে, এই জন্য হচ্ছে কি বলা হয়ে থাকে? পেস মেকার বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? আমাদের পেস মেকার বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো এইটুকু? আচ্ছা, তারপর দেখো এই যে ইয়াটা আছে আমাদের এসএ নোডটা আছে, এখান থেকে কিভাবে আসলে বৈদ্যুতিক ইম্পালস ট্রান্সমিট হয় এটা একটু আমরা পড়ে বলি। আজকে এইটুকু মানে এখন এইটুকু বলি, বৈদ্যুতিক সিগন্যাল একসঙ্গে আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমাদের এইখানে কি এটা গেল হচ্ছে এসএ নোড, ওকে ফাইন। তারপরে আসো আমরা এবি নোড নিয়ে পড়ি। তারপরে আমরা সিগন্যাল ট্রান্সমিট করবো। এবি নোড, এবি নোড কোথায় অবস্থিত? এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত হার্ট, ওকে এই যে এট্রিয়াম, এটা কি? রাইট এট্রিয়াম। এটা কি? রাইট ভেন্ট্রিকল। এই যে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে কোথায় অবস্থিত? রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে কে অবস্থিত? আমাদের হচ্ছে এভিএন। এটা কোথায় অবস্থিত? রাইট এট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে। সংযোগস্থলে কি অবস্থিত? সংযোগস্থলে হচ্ছে আমাদের এট্রিওভেন্ট্রিকুলার নোড অবস্থিত, সংযোগস্থলে অবস্থিত, ঠিক আছে? এটুকু তো বুঝছো, রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকুলার সংযোগস্থলে হচ্ছে আমাদের এবিএন অবস্থিত। তারপরে আসো আমাদের বান্ডেল অফ হিজ। কি আমাদের? বান্ডেল অফ হিজ। তোমাদের বইয়ে দুইটা জিনিস দেখবা, একটা জিনিস দেখবা যে এক জায়গায় বলছে হচ্ছে যে আমাদের জাংশনাল টিস্যু 5 ধরনের, আর এক জায়গায় বলছে জাংশনাল টিস্যু 4 ধরনের, কিন্তু মেইনলি জাংশনাল টিস্যু আসলে 4 ধরনেরই। তারপর দেখো আমাদের এটা কি হলো, আমি একটা হার্ট আঁকানোর চেষ্টা করছি, যদিও হার্ট হয়েছে না, তাও তোমরা হার্ট ধরে নাও। হ্যাঁ, এটাই ধরো হচ্ছে হার্ট, ওকে। এখন দেখো এই যে এটা কি আমাদের হচ্ছে, এখানে কি ছিল? এখানে আমাদের ছিল হচ্ছে আগে এবি নোড ছিল, তাই না? এবিএন ছিল, এবিএন ছিল, ওকে এবিএন ছিল। এই এভিএন থেকে আমাদের এখানে যে এটা কি? একটা দুইটা ভেন্ট্রিকলকে পৃথক করে রাখছে, এটার নাম কি? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তো এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। কি থাকে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মধ্যে একটা নোড থাকে, জাংশনাল নোড থাকে। সেই নোডের নাম কি? সেই জাংশনাল টিস্যুর নাম হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। এটার নাম কি? এটার নামই হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। এটার নাম কি? এটার নাম হচ্ছে বান্ডেল অফ হিজ। এটার নাম হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ। এবিএন হচ্ছে এখানে থাকে, আর এবিএন এর কাছেই তোমার হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে কি থাকে? বান্ডেল অফ হিজ থাকে। সেই বান্ডেল অফ হিজের দুইটা শাখা দেয়, একটা শাখা হচ্ছে আমাদের ডান দিকে দেয়, একটা শাখা কোথায় দেয়? একটা শাখা হচ্ছে আমাদের ডান দিকে দেয়, একটা শাখা ডান দিকে দেয়, এবং সেটা হচ্ছে ডান ভেন্ট্রিকুলার প্রাচীরে প্রবেশ করে, আর একটা দেয় হচ্ছে বাম দিকে, যেটা হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকুলার প্রাচীরে হচ্ছে প্রবেশ করে থাকে। এই দুইটা ব্রাঞ্চ দিয়ে থাকে বান্ডেল অফ হিজের, দুইটা ব্রাঞ্চ থাকে, একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ, একটা হচ্ছে আমাদের লেফট ব্রাঞ্চ। রাইট বান্ডেল অফ হিজ, লেফট বান্ডেল অফ হিজ। কয়টা ব্রাঞ্চ? দুইটা ব্রাঞ্চ থাকে, দুইটা ব্রাঞ্চ দেয়, ঠিক আছে? আর দুইটা ব্রাঞ্চ দেয়, রাইট এন্ড লেফট, রাইট এন্ড হচ্ছে আমাদের কি? লেফটে দুইটা ব্রাঞ্চ হচ্ছে আমাদের দিয়ে থাকে হচ্ছে বান্ডেল অফ হিজ। তারপরে আসা হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে পারকেনজি ফাইবার। এই যে আমাদের হার্ট, দেখো এখানে কি ছিল? এখানে আমাদের ছিল হচ্ছে এবি নোড, তাই না? এসএ নোড, সরি এসএ নোড ছিল। তারপরে এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে এভিএন। তারপর ইন্টারেট্রিয়াল সেপ্টামে কি ছিল? ইন্টারেট্রিয়াল সেপ্টামে ছিল হচ্ছে বান্ডেল অফ হিজ, বিএইচ। বান্ডেল অফ হিজ ছিল। এই বান্ডেল অফ হিজের দুইটা শাখা ছিল, রাইট বান্ডেল অফ হিজ প্রবেশ করছিল এখানে, লেফট বান্ডেল অফ হিজ সেও প্রবেশ করছিল লেফট ভেন্ট্রিকুলার প্রাচীরে। এখন দেখো এগুলো যখন ভেন্ট্রিকুলার ওয়ালে প্রবেশ করে না, সেই ভেন্ট্রিকুলার ওয়ালে প্রবেশ করার সময় বিভিন্ন শাখা প্রশাখা দিতে দিতে বিভক্ত হতে থাকে। এইটাকে বলা হয়ে থাকে পারকেনজি ফাইবার। কি বলা হয়ে থাকে? পারকেনজি ফাইবার বলা হয়ে থাকে। যখন তারা ভেন্ট্রিকুলার ওয়ালে প্রবেশ করে তখন তারা হচ্ছে বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হতে থাকে, এইগুলাকে বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে? পারকেনজি ফাইবার। কি বলা হয়ে থাকে? পারকিনজে ফাইবার, পারকিনজে ফাইবার।
বুঝতে পারছো পার্কিনজে ফাইবার কি জিনিস? পার্কিনজে ফাইবার বলা হয়ে থাকে। এখন আসো যে আমরা হচ্ছে কিভাবে ইম্পালসটা ট্রান্সমিট হয় সেই সম্পর্কে একটু আমরা জানি। হ্যাঁ, ইম্পালস ট্রান্সমিট, ইম্পালস মানে হচ্ছে কি উদ্দীপনা। তুমি একটা স্টিমুলেশন দিলা বা সে নিজেই তো স্টিমুলেটেড হতে পারে, সেই ইম্পালসটা কিভাবে ট্রান্সমিট হয়, উদ্দীপনা ট্রান্সমিট হয় কিভাবে, ইম্পালস ট্রান্সমিট। দেখো ইম্পালসটা কিভাবে ট্রান্সমিট হয়, এই যে আমাদের হার্ট, সরি আমার হার্টের এইচও হয় নাই। ঠিক আছে, আঁকালাম। এখন আমরা আমাদের যে ইয়েগুলো আছে, নোটগুলো আছে, সেগুলো একটু আঁকায় নিই। আঁকানো শেষ। ওকে, এখন দেখো কিভাবে ইম্পালস ট্রান্সমিট হয়। ওকে, প্রথমে হচ্ছে বান্ডেল অফ, এখানে কি ছিল আমাদের সাইনোয়েট্রিয়াল নোড। সেই সাইনোয়েট্রিয়াল নোডে কি হবে, সাইনোয়েট্রিয়াল নোডে প্রথমে হচ্ছে কি তৈরি হবে, আমাদের অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, বৈদ্যুতিক সিগন্যাল প্রথম তৈরি হবে কোথায়, সাইনোয়েট্রিয়াল নোডে। এই যে সাইনোয়েট্রিয়াল নোড আছে, সেই সাইনোয়েট্রিয়াল নোডে বৈদ্যুতিক ইম্পালস তৈরি হওয়ার পর আমাদের যে রাইট এট্রিয়ামটা আছে সেটা সংকুচিত হবে। কি হবে, রাইট এট্রিয়াম সংকুচিত হবে, সংকুচিত হবে। রাইট এট্রিয়াম সংকুচিত হওয়ার পর ইম্পালসটা কোথায় চলে যাবে, ইম্পালসটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়ামে চলে যাবে। কোথায় চলে যাবে, লেফট এট্রিয়ামে চলে যাবে। সেই লেফট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে চলে যাবে এবং সাথে সাথে আরেকটা ইম্পালস আমাদের কোথায় চলে আসবে, এবি বান্ডেলে চলে আসবে। কোথায় চলে আসবে, এবি এভিএন এট্রিওভেন্টিকুলার নোডে চলে আসবে। কোথায় চলে আসবে, এট্রিওভেন্টিকুলার নোডে চলে আসবে। আমাদের একটা সিগন্যাল চলে যাবে হচ্ছে লেফট এট্রিয়ামে এবং আরেকটা সিগন্যাল হচ্ছে কোথায় চলে আসবে, আমাদের এট্রিওভেন্টিকুলার নোডে চলে আসবে। কোথায় চলে আসবে, এট্রিওভেন্টিকুলার নোডে চলে আসবে। কখন, যখন হচ্ছে সাইনোয়েট্রিয়াল নোডে প্রথম ইম্পালস বা ইলেকট্রন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, সেই অ্যাকশন পোটেনশিয়ালের কারণে রাইট এট্রিয়ামটা সংকুচিত হয়ে যাবে। তারপর দেখো এখানে কি হবে, রাইট এট্রিয়াম সংকুচিত হওয়ার পর আমাদের এটা কি হবে, রাইট এট্রিয়ামটা সংকুচিত হওয়ার পর ইম্পালসটা লেফট এট্রিয়ামের প্রাচীরে চলে যাবে, লেফট এট্রিয়ামও সংকুচিত হবে এবং সাথে সাথে ইম্পালসটা হচ্ছে এভিএনে চলে যাবে, এট্রিওভেন্টিকুলার নোডে চলে যাবে। এবং সেখান থেকে আমাদের এই যে এইটুকু যাইতে সময় কত লাগে, এখানে যাইতে আমাদের সময় লাগে হচ্ছে 0.03 সেকেন্ড। কত সময় লাগে, 0.03 সেকেন্ড সময় লাগে থাকে। এই যে এভিএনে আসলো, এভিএনে ইম্পালসটা আসার পর সেই ইম্পালসটা বসে থাকে, সেই ইম্পালসটা কি করে, বসে থাকে। বসে বসে সে 0.09 সেকেন্ড রেস্ট নেয়। কি করে, 0.09 সেকেন্ড রেস্ট নেয়। কেন রেস্ট নেয়, যাতে হচ্ছে এই সময়ের মধ্যে এটিএমটা ভালোভাবে সংকুচিত হয়ে প্রিপেয়ার হয়ে যেতে পারে, এটিএমটা কি করতে পারে, ভালোভাবে কন্ট্রাক্ট করে ফেলতে পারে, সংকুচিত হয়ে যেতে পারে। তারপর সে কি করে, তার ইম্পালসটা সে কোথায় পাঠায় দেয়, তার ইম্পালসটা হচ্ছে সে কোথায় পাঠায় দেয়, আমাদের বান্ডেল অফ হিসে পাঠায় দেয়। বান্ডেল অফ হিসটা কি করে, বান্ডেল অফ হিসটা হচ্ছে সেই ইম্পালসটা নিয়ে সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করে দেয়, একটা হচ্ছে রাইট এবং একটা হচ্ছে লেফট বান্ডেল অফ হিস। তারপর তারা হচ্ছে কি করে, এইটাগুলো যখন হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার প্রাচীরে প্রবেশ করে, ভেন্ট্রিকুলার প্রাচীরে প্রবেশ করে যখন শাখা প্রশাখা দিচ্ছে, তখন সেটাকে আমরা বলতেছি কি, আমরা বলতেছি পার্কিনজি ফাইবার। সেটাকে আমরা বলতেছি পার্কিনজি ফাইবার। অর্থাৎ ভেন্ট্রিকুলে হচ্ছে কি নিয়ে যাচ্ছে, ভেন্ট্রিকুলার ওয়ালে হচ্ছে আমাদের ইম্পালসটা বা উদ্দীপনাটা নিয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে ভেন্ট্রিকলটা সংকুচিত হবে। কি হবে, ভেন্ট্রিকলটা সংকুচিত হবে। কি হবে, ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের সংকুচিত হবে। এই যে এভি নোড বা হচ্ছে আমাদের সরি এই যে এসএ নোড, এসএ নোড যেটা আছে সাইনোয়েট্রিয়াল নোড, এখানে কি হলো, আমাদের অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো। অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হওয়ার কারণে এটাকে আমরা কি বলে থাকি, পেসমেকার, ন্যাচারাল পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার বলে থাকি। কোনো কারণে যদি হচ্ছে আমাদের এসএ নোড নষ্ট হয়ে যায়, এসএ নোড যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে এবিএন তার কাজ করবে। কি করবে, এবিএন হচ্ছে আমাদের এসএন এর কাজ করবে। এই জন্য এবিএন কে বলা হয়ে থাকে রিজার্ভ পেসমেকার। এবিএন কে কি বলা হয়ে থাকে, এবিএন কে বলা হয়ে থাকে রিজার্ভ পেসমেকার।
এটা কি বলা হয়ে থাকে? রিজার্ভ পেসমেকার। এটা কি বলা হয়ে থাকে? রিজার্ভ পেসমেকার বলা হয়ে থাকে, পেসমেকার বলা হয়ে থাকে। বুঝছো এটুকু? এবিএনকে কি বলা হয়ে থাকে? রিজার্ভ পেসমেকার বলা হয়ে থাকে। তারপর কি হয়, এই যে এখান থেকে কি হবে, এখান থেকে তো গেল, তারপর হচ্ছে কি হলো, এবিএন থেকে হচ্ছে বান্ডেল অফ হিজ হয়ে তার রাইট এন্ড লেফট শাখা হয়ে তারপর হচ্ছে তোমার কোথায় গেল, আমাদের পার্কিনজে ফাইবারে গেল, ভেন্ট্রিকুলার প্রাচীরে, সেখানে ভেন্ট্রিকুল কন্ট্রাক্ট করবে এবং হচ্ছে পুনরায় কি হবে, আমাদের হচ্ছে এই ভেন্ট্রিকুল সংকুচিত হবে। এই যে আমাদের এখান থেকে এবিএন থেকে কি করলো, এবিএন থেকে মানে হচ্ছে এবিএন এর যে সিগন্যালটা আসলো, এট্রিভেন্ট্রিকুলার নোড থেকে সিগন্যালটা ভেন্ট্রিকুলার প্রাচীরে পৌঁছতে সময় লাগে হচ্ছে 0.04 সেকেন্ড। 0.04 সেকেন্ড। কত সময় লাগে? 0.04 সেকেন্ড। এখন আমি প্রত্যেকটা টাইম একটু কষ্ট করে লিখি যে কিভাবে কি গেল। দেখো, এসএন নোড থেকে আমাদের ইম্পাসটা কোথায় যাবে, এসএন থেকে এবি নোডে যাইতে, এসএন থেকে এবি নোডে যাইতে সময় লাগে হচ্ছে 0.03 সেকেন্ড। ফাইন। তারপর দেখো আমাদের এবিএন এবিএন কি করবে, সে হচ্ছে বসে থাকবে, এই জন্য এটাকে বলা হয় থাকে এবি নোডাল ডিলে। কি বলা হয় থাকে? এবি নোডাল ডিলে। এবি নোডাল ডিলে কত সেকেন্ড? এবি নোডাল ডিলে হচ্ছে 0.09 সেকেন্ড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এবি নোডাল ডিলে কত সেকেন্ড? 0.09 সেকেন্ড। তারপরে কি করবে, সে এবিএন থেকে এভিএন এবি নোডাল এবি নোড থেকে এট্রিভেন্ট্রিকুলার নোড থেকে এট্রিভেন্ট্রিকুলার নোড থেকে ইম্পাসটা কোথায় যাবে, আমাদের হচ্ছে ভেন্ট্রিকুলার প্রাচীর। কোথায় যাবে? ভেন্ট্রিকুলার প্রাচীরে, ভেন্ট্রিকুলার প্রাচীরে, ভেন্ট্রি কল এর প্রাচীরে যাবে। সেই ভেন্ট্রিকুলার প্রাচীরে যেতে কত সময় লাগে? ভেন্ট্রিকুলার প্রাচীরে যেতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এসএনওর থেকে ইম্পালসটা আমাদের ভেন্ট্রিকুলার প্রাচীরে যেতে কত সময় লাগে, সেক্ষেত্রে তুমি কি আনসার দিবা? বলো, একটু বুদ্ধি করে বলো যে হচ্ছে এসএনওর থেকে ইম্পালস বা উদ্দীপনা, ইম্পালস বা উদ্দীপনা উদ্দীপনা কোথায় যাবে? ভেন্ট্রিকুলার প্রাচীরে, ভেন্ট্রিকলের প্রাচীরে যেতে কত সময় লাগে? 0.12 সেকেন্ড সময় লাগে। সরি, 0.16 হবে এটা। সেকেন্ড সময় লাগে। এখন কি বললাম দেখো, আবার বলছি, এই যে আমাদের এট্রিয়াম থেকে এসএনওর থেকে যে দেখো এসএনওর যে আছে আমাদের, সেই এসএনওর থেকে কি করলো, এই যে এসএনওর থেকে কি করলো, ইম্পালসটা হচ্ছে এবিএন এ আসলো। এবিএন থেকে হচ্ছে সে যাবে না, এবিএন এ বসেই থাকবে। এই যে এবিএন এ বসে রইলো, কিছুক্ষণ বসার পরে তারপর হচ্ছে কি কোথায় গেল, এবি বান্ডেলে গেল। এই যে সময়টা, যে সময়টা সে বসেছিল, সেটাকে বলা হয় থাকে এবিনোডাল ডিলে। সেই সময়টাকে কি বলা হয় থাকে? এবিনোডাল ডিলে বলা হয় থাকে। বুঝতে পারছো ইম্পালস ট্রান্সমিট? তাহলে বলো কিভাবে ইম্পালসটা ট্রান্সমিট হচ্ছে। প্রথমে কোথায় যাচ্ছে, আমরা যদি একটু সুন্দর করে বলি, প্রথমে কোথায় যাচ্ছে? প্রথমে কোথায় যাচ্ছে? এসএনওডে হচ্ছে ইম্পালস ক্রিয়েট হবে, তাই না? এসএনও থেকে কোথায় যাবে? এবিএন এ যাবে, এট্রিভেন্ট্রিকুলার নোডে যাবে, এট্রিভেন্ট্রিকুলার থেকে হচ্ছে এবি বান্ডেলে যাবে বা বান্ডেল অফিসে যাবে, এবি বান্ডেল অথবা বান্ডেল অফিসে যাবে। তারপর থেকে সেখান থেকে হচ্ছে আমাদের তার শাখা প্রশাখা, দেন হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবার, দেন কি পার্কিনজে ফাইবার। এইভাবে হচ্ছে আমাদের কি ফ্লো চার্ট। কার ফ্লো চার্ট? সেটা হচ্ছে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ কিভাবে হয়ে থাকে সেটার প্রসেট। বুঝতে পেরেছো? ওকে ফাইন। এখন চলো আমরা পড়বো হচ্ছে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর, এইটুকুর মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু জানাও তো, আমি একটু চেক করতেছি, কমেন্ট চেক করতেছি, এখন একটু জানাও। রায়হান খান রাফিন, তুমি কোয়েশ্চেন করছো যে এখানে কোন ব্যাচদের পড়ানো হয় আপু? এখানে হচ্ছে এইচএসসি 27, যারা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ার বলা যায়, তাদেরকে হচ্ছে এখানে পড়ানো হয়, মানে এখানে রানিং ব্যাচ আছে আর কি।
আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো ঝামেলা হয় নাই, তাই না? আচ্ছা, তারপর চলো আমরা নেক্সট টপিকে ঢুকে যাই। আমরা বেরো রিসেপ্টর পড়াবো। তোমরা কখনো ব্যারোমিটারের নাম শুনছো? ব্যারোমিটার, আশা করি ব্যারোমিটারের নাম শুনেছো তোমরা। ব্যারোমিটার দিয়ে কি করা হয়ে থাকে? বায়ুচাপ নিয়ন্ত্রণ করার যন্ত্রের নাম হচ্ছে আমাদের ব্যারোমিটার। বায়ুচাপ নিয়ন্ত্রণ করার যন্ত্রের নাম কি? বায়ুচাপ। বায়ুচাপ নিয়ন্ত্রণ করার যন্ত্রের নাম হচ্ছে, দেখো এখানে বায়ু চাপ মাপার, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? যন্ত্রের নাম হচ্ছে আমাদের ব্যারোমিটার। কি নাম? ব্যারোমিটার। ব্যারোমিটার। তাইলে ব্যারো রিসেপ্টর যেহেতু বলতেছে, এখানেও কোনো চাপ টাপের সাথে সম্পর্কিত, তাই তো? চাপ টাপের সঙ্গে সম্পর্কিত হবে। কি সেই চাপ? এই যে ব্যারো রিসেপ্টর আছে, সেখানে আমরা কি চাপ মাপবো? রক্তের চাপ। রিসেপ্টর কি জিনিস? রিসেপ্টর হচ্ছে, ও রিসেপ্টর কি? রিসেপ্টর হচ্ছে যে রিসিভ করবে, তাই না? যে রিসিভ করে ও কি দিবে? প্রতিক্রিয়া দিবে। রিসিভ করে প্রতিক্রিয়া দিবে। ব্যারো মানে হচ্ছে চাপ। কিসের চাপ হবে এখানে? রক্তের চাপ। কার চাপ? রক্তের চাপ। রক্তের চাপ। সে হচ্ছে কি করবে? রক্তের চাপ দেখে রিসেপ্টর কি করবে? রক্তের চাপটা দেখে রিসেপ্টরটা হচ্ছে প্রতিক্রিয়া দিবে। ব্যারোরিসেপ্টর কেমন জিনিস আমাদের বডিতে? আমাদের বডিতে কিছু নার্ভ এন্ডিংস আছে। কি আছে? নার্ভ। নার্ভ তো বুঝো, স্নায়ু। নার্ভ মানে কি? স্নায়ু। সেই স্নায়ুর কিছু প্রান্ত আছে, স্নায়ু প্রান্ত, এগুলোকে আমরা বলি স্নায়ু প্রান্ত বা নার্ভ এন্ডিংস। সেই স্নায়ু প্রান্ত বা নার্ভ এন্ডিংস গুলা আমাদের রক্তচাপ বুঝতে পারে। রক্তচাপ বেশি হইলেও বুঝতে পারে, কম হইলেও বুঝতে পারে। তো রক্তচাপটা বোঝার পর সে কি করবে? যদি বেশি হয় কমায় দিবে, আবার কম হলে বাড়ায় দিবে। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বেশি হলে কমায় দিবে, কম হলে হচ্ছে বাড়ায় দিবে। এই যে স্নায়ুপ্রান্তগুলা এই কাজটা করে থাকে, তাদেরকে আমরা ব্যারো রিসেপ্টর বলে থাকি। স্নায়ুপ্রান্তগুলাকে কি বলে থাকি? ব্যারো রিসেপ্টর বলে থাকি। ব্যারো রিসেপ্টর তাহলে কি জিনিস? ব্যারো রিসেপ্টর হচ্ছে আমাদের কি? বিশেষ সংবেদী স্নায়ুপ্রান্ত। কি? নার্ভ এন্ডিংস। কি এগুলো? এগুলো হচ্ছে সেন্সরি নার্ভ এন্ডিংস। সেন্সরি মানে তো সংবেদী। ব্যারো রিসেপ্টর গুলা কি? ব্যারো রিসেপ্টর গুলো হচ্ছে সেন্সরি নার্ভ এন্ডিংস। এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে রক্তবাহিকার প্রাচীরে থাকে। মেনলি রক্তবাহিকার প্রাচীরই থাকে, আবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যেও থাকে। তো বেশিরভাগ ব্যারো রিসেপ্টর গুলো কোথায় থাকে? বেশিরভাগ গুলাই হচ্ছে আমাদের রক্তবাহিকার প্রাচীরে থাকে। কোথায় থাকে? রক্তবাহিকার প্রাচীরে থাকে। কোথায় থাকে? রক্তবাহিকার প্রাচীরে থাকে। তাহলে আমি যদি বলি যে ব্যারো রিসেপ্টরটা আসলে কি জিনিস? ব্যারো রিসেপ্টর, এই ব্যারো রিসেপ্টরটা কি? ব্যারো রিসেপ্টর হচ্ছে সেন্সরি নার্ভ এন্ডিংস। কি এগুলো? সেন্সরি নার্ভ এন্ডিং। সেন্সরি নার্ভ এন্ডিংস আমি কিন্তু তোমাদের বলেছি এগুলো কি? এগুলো হচ্ছে সেন্সরি নার্ভ এন্ডিংস, স্নায়ুর প্রান্ত, সংবেদী স্নায়ুর প্রান্ত। সেই বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত যেগুলো কি করতে পারে? যেগুলো হচ্ছে আমাদের ব্লাড প্রেশারকে কি করতে পারে? ব্লাড প্রেশার বুঝতে পারে। ব্লাড প্রেশার বা রক্তচাপ। রক্তচাপ, রক্তচাপ কি করতে পারে? রক্তচাপ বুঝে কমে গেলে কি করবে? বাড়িয়ে দিবে। আমি কিন্তু আমার ভাষায় বলতেছি, বুঝছো? বাড়িয়ে, বাড়িয়ে বানান কিটা? বেড়ে, বাড়ি। আচ্ছা দেখো, বাড়িয়ে দিবে, আর বেড়ে গেলে কমিয়ে দিবে। এই যে নার্ভ এন্ডিংস গুলো আছে, সেগুলোকে আমরা ব্যারো রিসেপ্টর বলে থাকি। এটুকু বুঝতে পারছো ব্যারো রিসেপ্টর কি জিনিস? যে এগুলো হচ্ছে সেন্সরি নার্ভ এন্ডিংস বা সংবেদী স্নায়ু প্রান্ত, যেগুলো হচ্ছে তোমার কি করতে পারে? যেগুলো রক্তচাপ মাপতে পারে, রক্তচাপ পরিবর্তনে বুঝতে পারে। রক্তচাপ পরিবর্তনে কিভাবে বুঝে? যদি যে বেড়ে যায় তখন সেটাকে কমিয়ে দেয়, কমে গেলে বেড়ে দিবে। এগুলাই হচ্ছে আমাদের কি? ব্যারো রিসেপ্টর। এই যে তোমার কমে গেলে বাড়ায় দিল, বেড়ে গেলে কমে দিল, পুরা প্রক্রিয়া এগুলো রিসেপ্টর কি? যে জিনিসটা বুঝতে পারতেছে, যে সেন্সরি নার্ভ এন্ডিংসটা বুঝতে পারতেছে, সেইগুলোকে আমরা ব্যারো রিসেপ্টর বলতেছি। এই যে পুরা প্রক্রিয়াটা রক্তচাপ বেড়ে গেলে কমে যাবে, কমে গেলে বেড়ে যাবে, কে নিয়ন্ত্রণ করবে? ব্যারো রিসেপ্টর নিয়ন্ত্রণ করবে। এই যে পুরা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? ব্যারো রিফ্লেক্স বলতেছি। কি বলতেছি? প্রক্রিয়ার নাম কি? প্রক্রিয়াকে বলা হচ্ছে ব্যারো রিফ্লেক্স। প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? প্রক্রিয়াকে আমরা বলতেছি হচ্ছে ব্যারো রিফ্লেক্স। ব্যারো রিফ্লেক্স, ব্যারো রিফ্লেক্স বলা হচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা, সেই পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? ব্যারো রিফ্লেক্স বলতেছি। রিফ্লেক্স, ব্যারো রিফ্লেক্স বলতেছি। ব্যারো রিফ্লেক্স বলা হয়ে থাকে। বুঝতে পেরেছো? এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ব্যারো রিফ্লেক্স।
এটুকু বুঝতে পারছো আশা করি। এখন আসো আমরা যে রক্তচাপ বলতেছি, যে রক্তচাপ আসলে জিনিসটা কি সেই জিনিসটাই হচ্ছে আমরা এখন দেখব। রক্তচাপ জিনিসটা কি সেটাই একটু আমরা দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা দেখো, রক্তচাপ, রক্তচাপ বা ব্লাড প্রেশার। দেখবা অনেকেই শুনতে দেখবা যে আমার প্রেশার নাই, আমার কোনো প্রেশার নাই, আমার কোনো ব্লাড প্রেশার নাই, তার প্রেশার নাই, তার প্রেশার নাই। আমরা আজকের ক্লাস করানোর পর তোমরা আসলে বুঝতে পারবা যে তোমাদের প্রেশার আছে কি নাই। ঠিক আছে, প্রেশার আছে কি নাই বুঝতে পারবা। কেউ যদি এরকম প্রশ্ন বলে তখন তাকেও বলতে পারবা যে তার প্রেশার আছে কি নাই। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা একটু দেখি যে কার প্রেশার আছে আর কার প্রেশার নাই। শোনা যাচ্ছে? না শোনা গেলে বলবা। ওকে, দেখো যে রক্তচাপ বা ব্লাড প্রেশার, এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের ধমনী। এটা কি, এটার নাম, এটা হচ্ছে আমাদের ধমনী। ধমনী। রক্তচাপটা আমরা মেজার করে থাকি মূলত ধমনী গাত্রের চাপের উপর। এই যে ধমনী, ধমনী এখান দিয়ে কি যাচ্ছে, ধমনীর এদিক দিয়ে হচ্ছে আমাদের ব্লাড ফ্লো হচ্ছে, তাই না? অনেক ব্লাড ফ্লো হচ্ছে, কন্টিনিউয়াস ব্লাড ফ্লো হচ্ছে। এই যে ব্লাড যখন প্রবাহিত হয় তখন কি করে, তখনও হচ্ছে তারা ধমনী গাত্রে একটা চাপ প্রয়োগ করে। ধমনী গাত্রে একটা কি করে, চাপ প্রয়োগ করে। রক্ত রক্তগুলা প্রবাহিত হওয়ার সময় কি করে, আমাদের ধমনী গাত্রে একটা চাপ প্রয়োগ করে। কেমন চাপ? এই যে পার্শ্ব চাপ। এটা তো ধমনী, রক্ত প্রবাহিত হচ্ছে এইভাবে, চাপ দিচ্ছে হচ্ছে পার্শ্বে, পার্শ্বচাপ প্রয়োগ করে। কি করে তারা, ধমনী গাত্রে একটা পার্শ্বচাপ প্রয়োগ করে। এই যে পার্শ্বচাপ প্রয়োগ করতেছে। রক্ত প্রবাহ হওয়ার সময়, রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনী গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে সেটা কি আমরা বলে থাকি হচ্ছে রক্তচাপ। রক্ত প্রবাহিত হওয়ার সময়, রক্ত, এই সংজ্ঞাটা কিন্তু লাগবে, রক্ত প্রবাহিত হওয়ার সময়, রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনী গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে, কি চাপ, পার্শ্বচাপ, পার্শ্বচাপ প্রয়োগ করে, সেটাই কি আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার। সেটা কি আমাদের কি, রক্তচাপ বা ব্লাড প্রেশার। কি ধরনের চাপ প্রয়োগ করে বললাম, আমরা বললাম হচ্ছে পার্শ্বচাপ প্রয়োগ করে। কি প্রয়োগ করে, পার্শ্বচাপ প্রয়োগ করে। ওকে ফাইন। কোথায় বললাম, ধমনী গাত্রে বললাম। কোথায় বললাম, ধমনী গাত্রে বললাম। এই দুইটা টার্ম কিন্তু মনে রাখতে হবে। ধমনী গাত্রে। আপু আপনি শুধু ধমনী গাত্রে কেন বললেন, সেই ইয়াতে বললেন না, শিরাতে বললেন না? দেখো কেন বলি নাই সেটাও আমি বলছি, যে ধমনী গাত্রে প্রয়োগ করে, পার্শ্বচাপ প্রয়োগ করে। এখন যদি দেখো এই আমাদের এটা দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে হচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে, তাই না? রক্ত প্রবাহিত হচ্ছে এইভাবে, রক্ত এইভাবে প্রবাহিত হচ্ছে, পা চাপ দিচ্ছে হচ্ছে এইভাবে, তাই না? চাপ দিচ্ছে হচ্ছে এইভাবে। তাহলে বলো রক্ত প্রবাহের সাথে আমাদের যে চাপ, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে কত ডিগ্রি করে হচ্ছে চাপ দেয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু চাপ দেয়। ধমনী গাত্রে আমাদের যে রক্ত চাপ দেয় ধমনীতে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। রক্ত হচ্ছে ধমনী গাত্রে চাপ দেয় কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এটা কিন্তু মনে রাখো, হ্যাঁ। রক্ত ধমনী গাত্রে চাপ দেয় হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ওকে, তারপরে আসো যে দেখো এখানে এই যে আমাদের হচ্ছে হার্ট, হার্ট থেকে যখন, তোমরা আমাকে একটা সহজ কথা বলো যে হচ্ছে যখন হার্টে হচ্ছে কি হয়, যখন হচ্ছে হার্টটা হচ্ছে প্রসারিত হয়, যখন হার্ট প্রসারিত হয় তখন কি হয়, হার্ট প্রসারিত হলে তখন ধমনীতে চাপ বেশি থাকবে না হচ্ছে শিরাতে বেশি চাপ থাকবে? বলো, শিরার কথা বাদ, আমি বলবো হচ্ছে ধমনীতে চাপ বেশি থাকবে নাকি হচ্ছে শিরাতে বেশি চাপ থাকবে? হাড় যখন প্রসারিত হয়, হাড় যখন প্রসারিত হয় তখন হচ্ছে ধমনীতে বেশি চাপ থাকবে নাকি কম চাপ থাকবে? এই দুইটা কমেন্ট করো তো। Blood pressure is a measure.
দেখো এই যে আমাদের হার্ট, ওকে, যখন হাড়টা হচ্ছে কি থাকবে প্রসারিত আছে, এটা আমি বললাম প্রসারণ অবস্থায় আছে, ওকে, প্রসারণ অবস্থায় আছে। তো প্রসারণ অবস্থায় কি হয়, প্রসারণ অবস্থায় এখানে যে ভেইন আছে, এই যে তিনটা ভেইন, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, এই ভেইনগুলো দিয়ে কি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। তাহলে কি আসতেছে, ভেইন দিয়ে রক্ত আসতেছে, সেটাতে কোনো ধমনীতে কোনো ঝামেলা আছে, ধমনীতে কোনো কোনো ঝামেলা নাই, ধমনীতে কোনো প্রবলেম নাই, ধমনীতে কোনোই প্রবলেম নাই, ধমনীতে কোনো প্রবলেম আছে, ধমনীতে কিন্তু কোনো প্রবলেম নাই। ধমনীতে আমাদের কোনোই প্রবলেম নাই, আছে? শোনা যাচ্ছে আমাকে নাকি সাউন্ড আবার ডিস্টার্ব করতেছে? দেখো তো একটু কি হলো ব্যাপারটা। ধমনীতে আমাদের কোনোই প্রবলেম নাই। এখন দেখো যে কার্বন ডাইঅক্সাইড রক্তটা কোথায় আসলো, আমাদের হচ্ছে কোথায় আসলো, শোনা যাচ্ছে আমাকে নাকি সাউন্ড আবার ডিস্টার্ব করতেছে? দেখো তো একটু। ঠিক আছে, দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড রক্তটা আসলো দিয়ে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস দিয়ে আসলো। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু আর্টারি বা ধমনীতে কোনো প্রেসার পড়তেছে না। এখান থেকে কি আসতেছে, পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের এখানে লেফট এট্রিয়ামে আসতেছে। এখানে কি যাচ্ছে না, এখানে যে আমাদের পালমোনারি আর্টারি আছে, এটা দিয়ে রক্ত যাচ্ছে যখন হচ্ছে হার্ট প্রসারণ অবস্থায় আছে। হার্টের প্রসারণ অবস্থায় কিন্তু এটা দিয়ে রক্ত যাচ্ছে না, যাচ্ছে না। তারপর তোমার এখানে যেটা কি ছিল, এখানে ছিল আমাদের আর্চ অফ এওরটা বা হচ্ছে এওরটা দিয়েও রক্ত যাচ্ছে না, শুধুমাত্র হচ্ছে আমাদের এগুলা কাজ করতেছে। তাহলে প্রসারণ অবস্থায় কি থাকে, প্রসারণ অবস্থায় এই যে দেখো, প্রসারণ অবস্থায় ধমনীতে প্রেসার কম, ধমনীতে রক্তচাপ কম, ধমনীতে কি হবে, রক্তচাপ, রক্তের যে চাপ আছে সেই রক্তচাপটা কি কম, রক্তচাপ কম। এই যে প্রসারণকে আমরা কি বলে থাকি, ডায়াস্টোল, প্রসারণকে কি বলে থাকি, ডায়াস্টোল। তাহলে প্রসারণ অবস্থায় কি, ধমনীতে রক্তচাপ কম, ডায়াস্টোল অবস্থায় রক্তচাপ কম থাকে। তাহলে এটাকে এই যে ডায়াস্টোল অবস্থায়, যখন হচ্ছে হার্ট প্রসারিত অবস্থায় থাকে, যখন হচ্ছে আমাদের প্রসারণ অবস্থায় থাকে, আমাদের যখন প্রসারণ অবস্থায় থাকে, যে প্রসারণ অবস্থায় যে চাপটা আমরা পাই সেটাকে আমরা কি বলে থাকি, ডায়াস্টোলিক চাপ বলে থাকি। কি বলে থাকি, ডায়াস্টোলিক চাপ বলে থাকি। কি বলে থাকি, ডায়াস্টোলিক চাপ বলে থাকি। কার প্রসারণ অবস্থায়, অবশ্যই কিন্তু আমাদের ভেন্ট্রিকলের প্রসারণ অবস্থায়। কার প্রসারণ অবস্থায়, আমরা কিন্তু ভেন্ট্রিকলের প্রসারণ অবস্থায় বলবো, ঠিক আছে, ভেন্ট্রিকলের প্রসারণ অবস্থায়। কারণ যে এখানে এট্রিয়ামে এখানে আসলো, কিন্তু তারপর কি হবে, আমাদের যখন ভেন্ট্রিকল প্রসারণ করবে তখন কিন্তু এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা চলে আসবে, এখানে আমাদের অক্সিজেনটা চলে আসবে, ঠিক আছে। তাহলে ভেন্ট্রিকলের প্রসারণ অবস্থায়, কার প্রসারণ অবস্থায়, ভেন্ট্রিকলের প্রসারণ অবস্থায় ধমনীতে রক্তচাপ কম থাকে, অর্থাৎ ডায়াস্টোলে ধমনীতে রক্তচাপ কম থাকে। তাহলে ডায়াস্টোল অবস্থায় ভেন্ট্রিকুলার প্রসারণের ফলে রক্তচাপ, ভেন্ট্রিকুলার প্রসারণের ফলে যে রক্তচাপটা আমরা পাই সেটাকে আমরা কি বলে থাকি, ডায়াস্টোলিক চাপ বলে থাকি। কি বলে থাকি, ডায়াস্টোলিক চাপ বলে থাকি। যে ভেন্ট্রিকুলার প্রসারণের চাপ, ভেন্ট্রিকলের প্রসারণে যে চাপ পাওয়া যায়, পাওয়া যায় সেটাকে আমরা কি বলে থাকি, ডায়াস্টোলিক চাপ। কি বলি, ডায়াস্টোলিক চাপ। এই ডায়াস্টোলিক চাপটা কি কম না বেশি, কম। এই জন্য এটার স্বাভাবিক রেঞ্জ কত, এটা স্বাভাবিক রেঞ্জ হচ্ছে আমাদের 60 টু 89 একক মনে রাখতে হবে, মিলিমিটার মার্কারি। অপটিমাম কত, অপটিমাম মানে হচ্ছে বেস্ট, অপটিমাম মানে কি, অপটিমাম হচ্ছে বেস্ট। যদি এই মানটা থাকতো তাহলে সেটা হচ্ছে বেস্ট হইতো, তাহলে যদি এই মানটা থাকতো সেটা হচ্ছে আমাদের বেস্ট হইতো। সেটা কত, সেটা হচ্ছে আমাদের 80, সেটা কত, সেটা হচ্ছে আমাদের 80 মিলিমিটার মার্কারি। 80 মিলিমিটার মার্কারি হচ্ছে আমাদের অপটিমাম রেঞ্জ। ভেন্ট্রিকুলার প্রসারণে আমরা যে চাপ পাই সেটাকে আমরা বলে থাকি ডায়াস্টোলিক চাপ। ডায়াস্টোলিক প্রেসার সেটা কত, 60 টু 89 মিলিমিটার মার্কারি, অপটিমাম কত, 80 মিলিমিটার মার্কারি। এখন আসো ভেন্ট্রিকুলার সংকুচন বা ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকল যখন সিস্টোল করবে তখন রক্ত কি হবে, রক্ত হচ্ছে এই যে
রক্ত হচ্ছে কি করবে, ভেন্ট্রিকুলেটর প্রসারণ। এখন আমরা দেখবো হচ্ছে সংকুচন। কি দেখবো আমরা, সংকুচন। এই সংকুচন অবস্থায় কি হবে, এই যে সংকুচন অবস্থায় কি একটু দেখি আমরা, এখানে একটা ফিগার আঁকাই। এই যে সংকুচন হলো, সংকুচন সংকুচন, এই যে সংকুচন, এই যে সংকুচন অবস্থায় কি করবে, সংকুচন অবস্থায় এই যে আমাদের পালমোনারি আর্টারি আছে, সেখান থেকে কি হবে, রক্ত হচ্ছে যাবে, তাই না, পালমোনারি আর্টারি দিয়ে রক্ত যাবে। এবং এখানে কি হবে, এখানে যে আমাদের এওটা ছিল, সে এওটা দিয়ে হচ্ছে কি যাবে, অক্সিজেন যুক্ত রক্ত যাবে, এওটা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত যাবে, এটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে। তার মানে এটা দিয়ে সারা বডিতে যাচ্ছে, এখানে একটা হিউজ পরিমাণ প্রেসার আছে, এবং এখান দিয়ে কি যাচ্ছে, অক্সিজেন যুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারিতে যাচ্ছে। এখানেও কিন্তু আমাদের প্রেসার আছে, এটার মতো কিন্তু একদম প্রেসার বিহীন না। তাহলে দেখো সংকুচন অবস্থায় কি করতেছে, আমাদের ধমনীকাতে কিন্তু প্রেসার আছে। তাহলে ভেন্ট্রিকল যখন ডায়াস্টল থাকে, ভেন্ট্রিকল যখন সিস্টল, ভেন্ট্রিকলের সংকুচনে কি হবে, ভেন্ট্রিকলের সংকুচনে, সংকুচনে ধমনীতে, ধমনী গাত্রে চাপ বেশি, ধমনী গাত্রে কি বেশি, ধমনী গাত্রে চাপ বেশি, ধমনী গাত্রে কি বেশি, চাপ বেশি। তাহলে ভেন্ট্রিকুলার সংকুচন মানে কি, সিস্টল। তাহলে ভেন্ট্রিকুলার সংকুচনে আমরা যে চাপ পাই সেটাকে আমরা কি বলে থাকি, সিস্টোলিক চাপ বলে থাকি। ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার সংকুচনে ধমনী গাত্রে যে চাপ পাওয়া যায় তাকে কি বলা হয়ে থাকে, পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে সিস্টোলিক চাপ। কি বলা হয়ে থাকে, সিস্টোলিক চাপ। এখন সিস্টোলিক চাপ বেশি হবে না কম হবে বলো, সিস্টোলিক চাপ কিন্তু আমাদের কি হবে, বেশি হবে। সিস্টোলিক চাপ বেশি হবে, সিস্টোলিক চাপ বলা হয়ে থাকে, তাকে কি বলা হয়ে থাকে, সিস্টোলিক চাপ বলে, সিস্টোলিক প্রেসার বলা হয়ে থাকে, সিস্টোলিক প্রেসার বলা হয়ে থাকে, সিস্টোলিক চাপ বলে। এই সিস্টোলিক চাপ বেশি না কম, বেশি হবে। কত হবে সেটার রেঞ্জ, সেটার রেঞ্জ হচ্ছে আমাদের 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। কত, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। অপটিমাম কত, মানে বেস্ট কোনটা থাকলে তোমার শরীরের জন্য ভালো, সেটা হচ্ছে 120 মিলিমিটার মার্কারি, 120 মিলিমিটার মার্কারি। তার মানে এই না যে শুধু 120 থাকলে ভালো, আর কিছু ভালো না, ভালো যে 120 এর কাছাকাছি যেগুলো থাকে সেগুলোকে আমরা নর্মাল রেঞ্জ বলে থাকি। যেমন 119 থাকলো, 118 থাকলো, 115 থাকলো, তারপর হচ্ছে তোমার ওইদিকে থাকলো হচ্ছে বেড়ে গেলে হচ্ছে 125 পর্যন্ত থাকলো, 21 থাকলো, এরকম হচ্ছে কি, এগুলো হচ্ছে কাছাকাছি, মানে এগুলো নর্মাল রেঞ্জে আমরা ধরে থাকি। আর এটা হচ্ছে স্বাভাবিক রেঞ্জ। অপটিমাম মানে যদি তোমার এটা থাকে তাহলে বেস্ট, 120 থাকলে সেটা বেস্ট, সেটা হচ্ছে আমাদের অপটিমাম মান। বুঝতে পেরেছো, ভেন্ট্রিকুলার সংকুচন প্রসারণ, সিস্টোলিক চাপ আর হচ্ছে ডায়াস্টোলিক চাপ। তো মানসিক কি থাকে, সিস্টোলিক প্রেসারও থাকবে, ডায়াস্টোলিক প্রেসারও থাকবে, তাই না, কারণ হার্ট প্রতিনিয়ত কন্ট্রাকশন করতে, প্রতিনিয়ত এক্সপানশন করতেছে, এই জন্য তার সিস্টোলিক চাপও থাকবে, ডায়াস্টোলিক চাপও থাকবে। তাহলে আমরা যদি বলি মানুষের রক্তচাপ কত, রক্তচাপ, রক্তচাপ সেক্ষেত্রে আমরা কি বলবো, সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ, সেক্ষেত্রে আমরা বলবো 120/80, 120/80। কেন, এটা হচ্ছে সিস্টোলিক চাপ, এটা হচ্ছে আমাদের কি ডায়াস্টোলিক চাপ। রক্তচাপ হচ্ছে এটা 120/80 মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, ঠিক আছে। ডায়াস্টোলিক চাপটা হচ্ছে নিচে থাকে, সিস্টোলিক চাপটা হচ্ছে উপরে থাকে। তারপরে দেখো এই যে আমাদের ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার মাপতে হবে না একটা যন্ত্র দিয়ে, সেই ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি, রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপার যন্ত্র। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বা রক্তচাপ, রক্তচাপ মাপার যন্ত্র। ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি তোমরা জানো, তোমরা জানলে একটু কমেন্ট করো তো দেখি, ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি, ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে আমাকে জানাও, দেখি তোমরা কি জানো। ব্লাড প্রেশার মাপার যন্ত্র, ব্লাড প্রেশার, ঠিক আছে। দেখো ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। কি নাম, স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। সাথে আরেকটা জানো, এটা আমাদের অ্যাডমিশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অক্সিজেন মাপার যন্ত্র, অক্সিজেন মাপার যন্ত্র। অক্সিজেন মাপার যন্ত্রের নাম কি, পালস অক্সিমিটার। অক্সিজেন মাপার যন্ত্রের নাম কি, পালস অক্সিমিটার। কি নাম, পালস অক্সিমিটার, পালস অক্সিমিটার। অক্সিজেন মাপার যন্ত্রের নাম হচ্ছে আমাদের পালস অক্সিমিটার। কি নাম, পালস অক্সিমিটার। কোথায় মাপবো সেটা, রক্তে। কোথায় মাপবো, রক্তে। রক্তে অক্সিজেন মাপার যন্ত্রের নাম পালস অক্সিমিটার। এটুকু বুঝতে পারছো
যে ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার, রক্ত অক্সিজেন মাপার যন্ত্রের নাম হচ্ছে আমাদের পালস অক্সিমিটার। ওকে, এই যদি আমাদের যে রেঞ্জটা আছে নর্মাল রেঞ্জ ব্লাড প্রেশারের, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, এইটার চেয়ে যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা কি বলে থাকি, বেড়ে গেলে রক্তচাপ, রক্তচাপ যদি বেড়ে যায় স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। কি বলি, হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। লবণ টবণ খাওয়া যাবে না উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাভয়েড করতে হবে। এবং উচ্চ রক্তচাপ যদি মা বাবাকে ক্রিয়েট করো তোমরা টেনশন দিয়ে দিয়ে, এটা কিন্তু তোমাদের মাঝেও যাবে, সো সাবধান। টেনশন দিয়ে মামাকে উচ্চ রক্তচাপই চাও, উচ্চ রক্তচাপের রোগী বানানো যাবে না, হাইপারটেনশনের রোগী বানানো যাবে না। রক্তচাপ, রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে কমে যায়, রক্তচাপ কমে গেলে, স্বাভাবিকের চেয়ে যদি রক্তচাপ কমে গেলে সেটাকে আমরা কি বলে থাকি, হাইপোটেনশন। কি বলে থাকি আমরা, হাইপোটেনশন, হাইপোটেনশন, হাইপোটেনশন বলা হয়ে থাকে। এটুকু বুঝতে পারছো? এটুকু তো কোনো সমস্যা আছে? আশা করি এটুকু তো কোনো সমস্যা থাকার কথা না। এখন আসো আমরা যে আবার বেরো রিসেপ্টরে ব্যাক করি। ওকে, বেরো রিসেপ্টর। এই যে আমাদের রক্তচাপ কমে গেলে বেড়ে গেলে যে নিয়ন্ত্রণ করে সেই বেরো রিসেপ্টরগুলো আসলে কয় ধরনের? বেরো রিসেপ্টরগুলো আসলে দুই ধরনের। এটাকে বলা হয়ে থাকে উচ্চচাপ, উচ্চচাপ বেরো রিসেপ্টর, বেরো রিসেপ্টর, উচ্চচাপ বেরো রিসেপ্টর। আর এটাকে বলা হয়ে থাকে নিম্নচাপ, নিম্নচাপ বেরো রিসেপ্টর, বেরো রিসেপ্টর। উচ্চচাপ বেরো রিসেপ্টর, নিম্নচাপ বেরো রিসেপ্টর। উচ্চচাপ বেরো রিসেপ্টর আরেকটার নাম হচ্ছে আর্টারিয়াল বেরো রিসেপ্টর, আর্টারিয়াল বেরো রিসেপ্টর, বেরো রিসেপ্টর। কি বলা হয়ে থাকে, আর্টারিয়াল বেরো রিসেপ্টর, রিসেপ্টর। আর নিম্নচাপ বেরো রিসেপ্টরকে কি বলা হয়ে থাকে, নিম্নচাপ বেরো রিসেপ্টরকে বলা হয়ে থাকে আয়তন রিসেপ্টর। কি বলা হয়ে থাকে, আয়তন রিসেপ্টর, রিসেপ্টর। এখন আসো যেগুলো এরকম নাম করার কারণটা কি একটু জানি। উচ্চচাপ বেরো রিসেপ্টর, তোমাদের কি ধারণা হতে পারে যে আপু উচ্চ রক্তচাপ যখন হবে তখন সেটাকে আমাদের কন্ট্রোল করবে, তাই নাম হয়েছে উচ্চচাপ বেরো রিসেপ্টর। নিম্নচাপের ক্ষেত্রে সেম কথা বলবা, যখন ব্লাড প্রেশার কমে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করবে, এই জন্য তার নাম হয়েছে নিম্নচাপ বেরো রিসেপ্টর। আসলেই কি তাই? আসলে কি এই ঘটনা ঘটে? আসলে কিন্তু আমাদের এই ঘটনা ঘটে না। উচ্চচাপ বেরো রিসেপ্টরটা হচ্ছে আমাদের কি করে থাকবে, আমাদের রক্তচাপ যখন বেড়ে যাবে তখন সে কন্ট্রোল করবে, যখন রক্তচাপ কমে যাবে বা পড়ে যাবে তখন সে আমাদের কন্ট্রোল করবে। নিম্নচাপও সেম, উচ্চতর আমাদের রক্তচাপ বেড়ে গেলেও সে নিয়ন্ত্রণ করবে, কমে গেলেও সে স্বাভাবিক আনার চেষ্টা করবে। তাহলে কেন তাদেরকে উচ্চ নিম্ন বলা হলো? যখন আমাদের আমাদের বডির নর্মাল মেকানিজম, আমাদের বডির নর্মাল মেকানিজমে কি হয়, আমাদের বডির নর্মাল মেকানিজমে হচ্ছে আমাদের রক্তচাপ যখন বেড়ে যায় তখন সাধারণত সে উচ্চচাপ বেরো রিসেপ্টরকে ব্যবহার করে থাকে, আর যখন রক্তচাপ কমে যায় তখন সাধারণত সে নিম্নচাপ বেরো রিসেপ্টরকে ব্যবহার করে থাকে। এই কারণে তাদের নাম উচ্চচাপ বেরো রিসেপ্টর এবং নিম্নচাপ বেরো রিসেপ্টর রাখা হয়েছে। এখন আসো যে আপু তাদেরকে কেন আর্টারিয়াল বেরো রিসেপ্টর বললেন? আমাদের যে উচ্চচাপ বেরো রিসেপ্টরটা আছে সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে আর্টারিতে থাকে, মেইনলি সে আর্টারিতে থাকে। দুইটা জায়গায় থাকে, একটা হচ্ছে আর্চ অফ এওর্টা, আমাদের যে এওর্টা মানে কি মহাধমনী, মহাধমনী যে বাঁকটা আছে সেটাকে আমরা আর্চ অফ এওর্টা বলে থাকি, সেই আর্চ অফ এওর্টা থেকে। আরটা হচ্ছে আমাদের ক্যারোটিড যে আমাদের আর্টারি আছে, সেই ক্যারোটিড আর্টারি হচ্ছে ক্যারোটিড সাইনাসে থাকে। কোথায় থাকে, ক্যারোটিড সাইনাসে থাকে। দুইটাই হচ্ছে কি আর্টারি বা ধমনী, এই কারণে তাদেরকে আর্টারিয়াল বেরো রিসেপ্টর বলা হয়ে থাকে। নিম্নচাপ বেরো রিসেপ্টরটা আসলে এটাকে কেন আয়তন রিসেপ্টর বলা হচ্ছে? এটাকে আয়তন রিসেপ্টর এই কারণে বলা হচ্ছে, সেটা কি করে থাকে, আমাদের বডির আয়তন বা ভলিউম কন্ট্রোলের মাধ্যমে, ভলিউমটাকে হচ্ছে বাড়িয়ে অথবা কমানোর মাধ্যমে সে কি করে থাকে, আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে থাকে। কিসের মাধ্যমে? আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে। এই জন্য তাকে আমরা আয়তন রিসেপ্টর বলে থাকি। আশা করি বুঝতে পেরেছো কেন তাদেরকে আমরা উচ্চচাপ আর্টারিয়াল বেরো রিসেপ্টর বলি, কেন তাদেরকে হচ্ছে আমরা আয়তন রিসেপ্টর বলে থাকি। ঠিক আছে, আয়তন বেরো রিসেপ্টর বলে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা উচ্চ রক্তচাপ বা হচ্ছে আমাদের উচ্চচাপ বেরো রিসেপ্টর সম্পর্কে একটু ডিটেইলস জানবো। ওকে, উচ্চচাপ, উচ্চ চাপ বেরো এই যে উচ্চচাপ বেরো রিসেপ্টর আসলে দেখো কি কোথায় থাকে, আমরা আগে তার অবস্থান জানি, তারপর জানবো সে কিভাবে আসলে কাজ করে থাকে। তার অবস্থানটা একটু জানি।
তার অবস্থান জানার আগে তোমাদেরকে আরেকটা জিনিস পড়াই, দাঁড়াও। এটার নাম কি বলো তো? এওটা। তোমরা তো সবাই জানো তাই না? বাঘ দিছে। এটা কি? এটা হচ্ছে আমাদের এওরটা, এওরটা বা মহাধমনী। এই যে বাঘ দিল না অংশটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আর্চ অফ এওরটা। কি বলে থাকি? আর্চ অফ এওরটা, আর্চ অফ এওরটা, আর্চ অফ এওরটা। এওরটাকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি? এওরটাকে আমরা তিনটা ব্রাঞ্চে ভাগ করে থাকি। কিভাবে ভাগ করে থাকি? বিসিএস দ্বারা। বিসিএস, এই যে এই ফিগারটা একটু দেখো, চেষ্টা করো একটু ফিগারটা দেখার। এটা মুছে দিয়ে, এই যে দেখো, এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে এওরটিক আর্চ। আর্চ দিচ্ছে, আর্চ অফ এওরটা, আর্চ অফ এওরটা। আর্চ অফ এওরটা কয়টা ব্রাঞ্চ দেয়? তিনটা ব্রাঞ্চ দেয়। কি কি ব্রাঞ্চ আমরা একটু দেখি। এই যে দেখো, এই যে ব্রাঞ্চটা দিচ্ছে না, এটার নাম হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। কি নাম এটার নাম? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এটা আমরা মনে রাখি হচ্ছে বি সি এস দ্বারা, ঠিক আছে? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এই যে মাঝখানে যেটা দিল না, মাঝখানে যেটা দিল, সেটার নাম হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারি, যেটা কমন ক্যারোটিড আর্টারি বা লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর এই যে এটা দিল না, এটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। এটার নাম কি? সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারি। কি নাম এটার নাম? সাবক্লেভিয়ান আর্টারি। আমাদের মেইন কনসার্নটা হচ্ছে এই যে আমাদের, তুমি এটা মনে রাখো, এটা ইম্পর্টেন্ট আছে যে হচ্ছে এওরটিক আর্চের কয়টা ব্রাঞ্চ দেয়? এওরটিক আর্চ তিনটা ব্রাঞ্চ দেয়। কি কি? বিসিএস। বি দিয়ে হচ্ছে কি? বি দিয়ে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। সি দিয়ে হচ্ছে ক্যারোটিড আর্টারি, সেটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, এবং সেটা কোন সাইডে? লেফট সাইডের। আর এটা কি? এটা হচ্ছে এস দিয়ে হচ্ছে সাবক্লিভিয়ান আর্টারি। এই যে দেখো আমাদের, এই যে এটা কি বললাম আমরা? এটাকে বললাম হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। এই লেফট কমন ক্যারোটিড আর্টারি দেখো আমাদের গলা বা নেক রিজিয়নে এসে দেখো একটু ফুলে গেছে, দেখছো? এই যে অংশটা কি হচ্ছে? ফুলে গেছে। লেফট কমন ক্যারোটিড আর্টারি কি হচ্ছে? লেফট কমন ক্যারোটিড আর্টারি হচ্ছে আমাদের কয়টা ব্রাঞ্চ দিচ্ছে? দুইটা। এই যে লেফট কমন ক্যারোটিড আর্টারি আমাদের নেক রিজিয়নে এসে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে। দুইটা ব্রাঞ্চ কি? একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে আমাদের কি? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এটা যেটা আমি আঁকাইলাম এখন, এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর এইটা যেটা আছে সেটা হচ্ছে কি? এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যখন উপরের দিকে উঠতেছে, তখন দেখো এই অংশটা ফুলা। আমি এটা একটু মুছে দিই, তারপর আবার দেখো যে অংশটা কি? একটু ফুলা। এই যে দেখো, এই যে এটা হচ্ছে আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। দেখো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই অংশটা কি? ফুলা। শুরুর অংশটাই হচ্ছে ফুলা। এই যে ফুলা অংশটা আছে না, সেটা কি বলা হয়ে থাকে? ক্যারোটিড সাইনাস। কি বলা হয়ে থাকে? ক্যারোটিড সাইনাস। কি বলে? ক্যারোটিড সাইনাস বলা হয় থাকে। ক্যারোটিড সাইনাস বলা হয় থাকে। ক্যারোটিড সাইনাস। তাহলে বুঝতে পারছো ক্যারোটিড সাইনাস জিনিসটা কি? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির একটা ফুলা অংশ, শুরুতেই ফুলে যায়, সেই ফুলা অংশটাকে আমরা বলে থাকি ক্যারোটিড সাইনাস। তাইলে আমাদের এটা কোথায় থাকে? ক্যারোটিড সাইনাসে থাকে। কোথায় থাকে? আমাদের উচ্চচাপ বেরোরিসেপ্টরের অবস্থানটা কোথায়? আমাদের এওরটিক সাইনাসে। এই ক্যারোটিড সাইনাসে হচ্ছে উচ্চচাপ বেরোরিসেপ্টর থাকে। আরেকটা কোথায় থাকে? এই যে এওরটিক আর্চ, আর্চ অফ এওরটাতে থাকে। এওরটিক আর্চ বা আর্চ অফ এওরটাতে আমাদের থাকে। তো উচ্চচাপ বেরোরিসেপ্টরের অবস্থানটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বলো উচ্চচাপ বেরোরিসেপ্টরের অবস্থান কোথায়? অবস্থান, অবস্থান ক্যারোটিড সাইনাস, সাইনাস আর হচ্ছে এওরটিক আর্চ বা আর্চ অফ এওরটা। এই দুই জায়গায় আমাদের কি থাকে? এওরটিক আর্চ। এই দুই জায়গায় হচ্ছে আমাদের উচ্চচাপ বেরোরিসেপ্টর থাকে। এখন উচ্চচাপ বেরোরিসেপ্টর আসলে কিভাবে কাজ করে থাকে সেটাই আমরা জানবো। তার মেকানিজমটা হচ্ছে আমরা দেখব। দেখো হচ্ছে মেকানিজম, সে কিভাবে কাজ করে থাকে। মেকানিজম, যখন হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা কমে যাবে, এটা হচ্ছে বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার, ওকে? ব্লাড প্রেশার যখন তোমার ফল করবে, কমে যাবে, তখন কি হবে? আমাদের যে এখানে আছে কি? এখানে হচ্ছে উচ্চ ক্যারোটিড সাইনাস একটা হচ্ছে বেরোরিসেপ্টর আছে, আর হচ্ছে আমাদের এওরটিক আর্চ একটা বেরোরিসেপ্টর আছে। এই দুইটা বেরোরিসেপ্টরে কি হবে? স্টিমুলেটেড হবে। কি হবে? স্টিমুলেটেড হবে। দেখো ক্যারোটিড, ক্যারোটিড সাইনাসে
এখানে লিখলে তো হবে না, ক্যারোটিড সাইনাসে থাকা ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর। আর এদিকে হচ্ছে তোমার এওরটিক আর্চ, এওরটিক আর্চে থাকা ব্যারো রিসেপ্টর। এই দুইটা ব্যারো রিসেপ্টর কি হবে? স্টিমুলেটেড হবে। এই যে আমি লাল কালি দিয়ে দেখালাম, কি স্টিমুলেটেড হবে, কি হবে? স্টিমুলেটেড হবে। এওরটিক আর্চ এবং হচ্ছে আমাদের ক্যারোটিড সাইনাসে থাকা ব্যারো রিসেপ্টরগুলো হচ্ছে কি হবে? স্টিমুলেটেড হবে। কখন? যখন ব্লাড প্রেশারটা কমে যাবে। ব্লাড প্রেশারটা কমে গেলে তার হচ্ছে স্টিমুলেটেড হবে। তারপর কি হবে? তারপর হচ্ছে এই যে ক্যারোটিড সাইনাস যে আছে, সেই সাইনাস থেকে ব্যারো রিসেপ্টর যে স্টিমুলেটেড হলো, সেই উদ্দীপনাটা কে নিয়ে যাবে? সেই উদ্দীপনাটা হচ্ছে আমাদের 9 নাম্বার করটিক স্নায়ু আছে না, 9 করটিক স্নায়ু যে আছে, করটিক স্নায়ু, সে 9 নাম্বার করটিক স্নায়ু যে আছে সেটার নাম কি বলো তো? গ্লোজোফেরেঞ্জিয়াল। সেই গ্লোজোফেরেঞ্জিয়াল, সেটা কি? গ্লোজোফেরেঞ্জিয়াল, গ্লোজোফেরেঞ্জিয়াল। সেই গ্লোজোফেরেঞ্জিয়াল যে স্নায়ুটা আছে সেটা কয় নাম্বার? 9 নাম্বার করটিক স্নায়ু। এটা হচ্ছে কোথায় নিয়ে যাবে? এইটাকে হচ্ছে নিয়ে যাবে হচ্ছে মেডুলা অবলঙ্গাটাতে। এবং হচ্ছে এই যে এওরটিক আর্চে থাকা যে ব্যারো রিসেপ্টর যে স্টিমুলেশনটা, সে কে নিয়ে যাবে? হচ্ছে ভেগাস নিয়ে যাবে। কে নিয়ে যাবে? ভেগাস নিয়ে যাবে। ভেগাস কয় নাম্বার করটিক স্নায়ু? 10 নাম্বার করটিক স্নায়ু। এই গ্লোজোফেরেঞ্জিয়াল এবং ভেগাস, গ্লোজোফেরেঞ্জিয়াল এবং ভেগাস এই স্টিমুলেশনটা নিয়ে কোথায় যাবে? গ্লোজোফেরেঞ্জিয়াল আর ভেগাস হচ্ছে এই স্টিমুলেশনটা নিয়ে, গ্লোজোফেরেঞ্জিয়াল আর ভেগাস এই স্টিমুলেশনটা নিয়ে কোথায় যাবে? তারা যাবে হচ্ছে মেডুলা অবলঙ্গাটাতে। কোথায় যাবে? তারা যাবে হচ্ছে মেডুলা অবলঙ্গাটাতে। কোথায় যাবে? মেডুলা অফ লঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটাতে যাবে। মেডুলা অবলঙ্গাটাতে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে দুইটা মোটর স্নায়ু দিবে। দুইটা মোটর স্নায়ুর মাধ্যমে সে হচ্ছে আবার স্টিমুলেশন পাঠাবে। আবার হচ্ছে কি পাঠাবে? কি করবে না করবে সেই সংকেতটা হচ্ছে পাঠাবে। মেডুলা অবলঙ্গাটা কি করবে? মোটর স্নায়ুর মাধ্যমে, মোটর স্নায়ু তো ফেরত আসে, সংবেদী স্নায়ু যায়, তো মোটর স্নায়ুর মাধ্যমে কি করবে? মোটর স্নায়ুর মাধ্যমে রক্তনালীকে সংকুচন করবে। কি করবে? একটা কাজ হচ্ছে সে রক্তনালীকে সংকুচন করবে, রক্তনালী সংকুচন করবে, রক্তনালী সংকুচন করবে। আরেকটা কাজ কি করবে? আরেকটা কাজ হচ্ছে সে হচ্ছে হার্টবিট বাড়ায় দিবে। কি করবে? হার্টবিট বাড়ায় দিবে, হার্টবিট বাড়ায় দিবে, বাড়ানো। একটা হচ্ছে কি করবে? মোটর স্নায়ুর মাধ্যমে, সে তো মোটর স্নায়ু পাঠাবে, মোটর স্নায়ু সংকেত পাঠাবে। সেই মোটর স্নায়ুর মাধ্যমে একটা হচ্ছে কি করবে? আমাদের রক্তনালী সংকুচনের সংকেত পাঠাবে, আর একটা হচ্ছে হার্টবিট বাড়ানোর সংকেত পাঠাবে। রক্তনালী সংকুচন কেন করবে? রক্তনালী দেখো, তোমার যদি প্রেশার কমে গেছে তাহলে তোমার একটা শুরু একটা পথ দিয়ে যদি বেশি বেশি পানি দাও, সেখানে কি হবে? প্রাচীর গাত্রে বেশি প্রেশার পড়বে, তাই না? আবার যে প্রসারিত করে দাও সেখানে কম প্রেশার পড়বে। এই জন্য সংকুচন করা হয়েছে যাতে প্রেশার বেশি পড়ে এবং ব্লাড প্রেশারটা বেড়ে যায়। হার্টবিট বাড়ানো হয়েছে কেন? কারণ বেশি বেশি হার্টবিট করলে বেশি বেশি হচ্ছে পাম্প হবে, বেশি বেশি ব্লাড পাম্প হবে। এই জন্য হার্টবিটটা বাড়ানো হয়েছে যাতে হচ্ছে প্রেশারটা আবার বেড়ে যায়। এই দুইটা প্রসিডিউর মাধ্যমে ব্লাড প্রেশার বেড়ে আবার স্বাভাবিক হয়ে যায়। কি হয়ে যায়? রক্তনালী সংকুচন এবং হচ্ছে হার্টবিট বাড়ানোর মাধ্যমে আমাদের কি হয়ে যায়? রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়ে যায়, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়ে যায়। বুঝতে পেরেছ? আশা করি কোনো সমস্যা হয়নি। তারপর চলো আমরা নিম্নচাপ ব্যারো রিসেপ্টরে পড়ে ফেলি। ওকে, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আয়তন রিসেপ্টর কাকে বলা হয়ে থাকে? ব্যারো রিসেপ্টর। এটা কিন্তু মনে রাখবা যে আয়তন রিসেপ্টর বলা হয়ে থাকে কাকে? নিম্নচাপ ব্যারো রিসেপ্টরকে। ওকে, আচ্ছা। নিম্নচাপ ব্যারো রিসেপ্টরটা কোথায় অবস্থান করে? আমি বলছি কি বড় বড় শিরাতে থাকে, তাই না? শিরাতে থাকে। কোথায় থাকে অবস্থান হচ্ছে সে হচ্ছে কোথায় থাকে? বড় বড় শিরাতে থাকে। শিরা বলতে কি? সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা বলতে তুমি কি বুঝো? সিস্টেমিক শিরা বলতে বুঝে হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, এগুলো হচ্ছে সিস্টেমিক শিরা। শিরা কি কি আছে? সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, এগুলো হচ্ছে তোমার সিস্টেমিক শিরা। আর কোথায় থাকে? ডান অলিন্দ ও নিলয়ে থাকে। কি থাকে? ডান অলিন্দ এবং নিলয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের কি? নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। কোথায় থাকে? ডান অলিন্দ এবং হচ্ছে নিলয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের কি?
নিম্নচাপ বেরো রিসেপ্টর কি থাকে, নান অলিন্দ এবং হচ্ছে নিলয়ের প্রাচীরে থাকে, নিলয়ের প্রাচীরে থাকে, নিলয়ের প্রাচীরে থাকে। সেটা হচ্ছে কোথায় থাকে, নিলয়ের প্রাচীরে থাকে। কোনটা থাকে, নিম্নচাপ বেরো রিসেপ্টরটা থাকে। কে থাকে, নিম্নচাপ বেরো রিসেপ্টরটা হচ্ছে আমাদের এইখানে থাকে, নিম্নচাপ বেরো রিসেপ্টর হচ্ছে এইখানে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে কিভাবে সে হচ্ছে তার মেকানিজমটা কি, সে কিভাবে হচ্ছে কাজ করে থাকে। ওকে, আসলে আমরা সে কিভাবে কাজ করে সেই জিনিসটাই হচ্ছে আমরা জানবো, তার মেকানিজম, মেকানিজম। দেখো মেকানিজমটা কেমন, যখন হচ্ছে তোমার রক্তচাপ কমে যাবে, ঠিক আছে, রক্তচাপ কমে যাবে, রক্তচাপ কমে যাবে। রক্তচাপ কমে গেলে কি হবে, রক্তচাপ কমে গেলে আয়তন কমে গেলে কিন্তু রক্তচাপ কমে যায়। এবং তোমার ধরো পানি 1 কাপ পানিতে তুমি হচ্ছে 1 চামচ চিনি দিলা, ঠিক আছে, এই 1 চামচ চিনি 2 কাপ পানিতে দিলা, তাহলে কোনটা ঘন হবে, আমাদের হচ্ছে যেখানে 1 কাপ চিনি সেটা কিন্তু ঘন হবে, 1 কাপ পানি সেটা ঘন হবে। তার মানে কি, পানি কম, অসমোলারিটি বেশি। অসমোলারিটি মানে ঘনত্ব, আবার পানি মানে কি, আয়তন না, তো আয়তন কম ঘনত্ব বেশি, আবার আয়তন বেশি ঘনত্ব কি হবে, কম হবে। ঠিক আছে, আয়তন কম হলে কি হবে, ঘনত্ব বেশি হবে। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, আমাদের রক্তচাপ কিন্তু কমে গেছে। রক্তচাপ কমে গেলে কি হবে, আমাদের রক্তচাপ কমে গেলে আমাদের যে বেরো রিসেপ্টর গুলো আছে না, সেই বেরো রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হবে। যেখানে যেখানে আছে, সিস্টেমিক শিরাতে আছে, ভেন্ট্রিকুলে আছে, ট্রেমে আছে, সেই বেরো রিসেপ্টর গুলো কি হবে, স্টিমুলেটেড হবে, উদ্দীপিত হবে। বেরো রিসেপ্টর, বেরো রিসেপ্টর কি হবে, এই যে স্টার্ট মানে উদ্দীপিত হওয়া, স্টিমুলেটেড হবে। তোমরা কিন্তু লিখবা, আমি জাস্ট লিখতেছি না মানে তোমরা লিখবা না এমন না, তোমরা কিন্তু লিখতে হবে। পরীক্ষা নিলে টিচারে মার্কেটে দিবে, 0 দিবে। বেরো রিসেপ্টর কি হবে, উদ্দীপিত হবে। বেরো রিসেপ্টর উদ্দীপিত হলে কি হবে, আমাদের যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস আছে, সেই মস্তিষ্কের হাইপোথ্যালামাস কি হবে, উদ্দীপিত হবে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস আছে সেটা কি হবে, উদ্দীপিত হবে, উদ্দীপিত হবে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস কি হবে, উদ্দীপিত হবে। তারপর কি হবে, তারপর হচ্ছে আমাদের যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস আছে সেটা পশ্চাৎ পিটুইটারিকে কি করবে, সিগন্যাল পাঠাবে। পশ্চাৎ পিটুইটারির কাছে সিগন্যাল পাঠাবে যে তুমি হচ্ছে, তোমার কাছে আমি যে জমিয়ে রেখেছিলাম যে হরমোনটা, সেই হরমোনটা তুমি রিলিজ করো। পশ্চাৎ হাইপোথ্যালামাস পশ্চাৎ পিটুইটারিতে একটা হরমোন জমা রাখছে, পশ্চাৎ পিটুইটারি, বা হচ্ছে এটার একটা নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। কি নাম, নিউরো হাইপোফাইসিস। নিউরো হাইপোফাইসিস এটাকে কেন বলা হয়ে থাকে, নিউরো কেন বলা ফাইসিস, এটাকে নিউরো বলা হয়ে থাকে এই কারণে যে হচ্ছে আমাদের নর্মালি কি হয়, হরমোন যেখানে তৈরি হয় সেখান থেকে রিলিজ হয়, কিন্তু পশ্চাৎ পিটুইটারি কিন্তু আমাদের হরমোন তৈরি করে না। যে আমাদের এডিএইচ হরমোনটা আছে সেটা তৈরি করে না, সেটা তৈরি হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসে। সেই হাইপোথ্যালামাস থেকে সেই ইয়াতে আমাদের হরমোনটা পিটুইটারিতে এসে জমা থাকে, পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। এই জন্য পশ্চাৎ পিটুইটারিকে নিউরো হাইপোফাইসিস বলা হয়ে থাকে, যেহেতু সে হচ্ছে রিলিজ করে আমাদের ব্রেইনের একটা জিনিস। দেখো পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিসকে কি করবে, নিউরো হাইপোফাইসিসকে কি পাঠাবে, সংকেত পাঠাবে, সংকেত পাঠাবে। সংকেত পাঠায় কি করবে, সংকেত পাঠাবে কিসের জন্য পাঠাবে, এডিএইচ বা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন রিলিজ করার জন্য। ভ্যাসোপ্রেসিন কি করার জন্য, ভ্যাসোপ্রেসিন হরমোন ক্ষরণ করার জন্য, ভ্যাসোপ্রেসিন ক্ষরণ করার জন্য বা রিলিজ করার জন্য, ক্ষরণ করার জন্য কি করবে, করার জন্য কি করবে, সে হচ্ছে সিগন্যাল পাঠাবে। ঠিক আছে, এডিএস বা ভ্যাসোপ্রেসিন সিগন্যাল পাঠাবে। এডিএসটা কি, এডিএসটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এডিএসটা কি, এডিএসটা হচ্ছে আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সে কি করে, দেখো এডিএইচ, এডিএসটা কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন আসলে কি জিনিস, অ্যান্টিডাইউরেটিক হরমোনটা হচ্ছে ডাইউরেটিক। ডাইউরেটিক মানে কি, ডাইউরেসিস, তোমার মূত্রের পরিমাণটা বাড়ায় দিবে। ঠিক আছে, আর অ্যান্টিডাইউরেটিক মানে কি, মূত্রের পরিমাণ কমায় দিবে কিন্তু ঘন মূত্র করবে। অ্যান্টিডাইউরেটিক হরমোনটার কাজ কি, অ্যান্টিডাইউরেটিক হরমোনটার কাজ হচ্ছে মূত্র, দেখো কম মূত্র, কম মূত্র বেশি ঘন, বেশি ঘন। তাহলে কি হলো, আমাদের কি দাঁড়ালো,
মূত্র কি করে দিবে, বেশি ঘন করে দিবে, কিন্তু মূত্রের পরিমাণটা কি করে দিবে, কমায় দিবে, মানে আয়তনটা কমায় দিবে, বেশি ঘন করে দিবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্টিডায়াবেটিক হরমোনের কাজ। তাহলে অ্যান্টিডায়াবেটিক হরমোন এডিএস যে নিঃসরণ করলো, সেই এডিএসটা কি করবে, আমাদের যে ডিসিটি মানে কি ডিস্টাল কনভলিউটেড টিউবল, আমাদের যে নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকা আছে না, সেই দূরবর্তী পেঁচানো নালিকার নামই হচ্ছে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবল বা দূরবর্তী পেঁচানো নালিকা। তোমরা লিখে নাও, ডিসিটি মানে হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবল, সিটি মানে হচ্ছে কালেক্টিং টিউবল, সংগ্রহ নালিকা, এবং দূরবর্তী পেঁচানো নালিকাতে যে মূত্র থাকে, দূরবর্তী পেঁচানো নালিকা এবং হচ্ছে সংগ্রাহী নালিকাতে যে মূত্র থাকে, সংগ্রাহী নালিকাতে থাকা মূত্র থেকে কি করবে, মূত্র থেকে হচ্ছে রক্তে পানি পুনঃশোষণ করবে, পানি পুনঃশোষণ করবে, পানি কি করবে, পানি পুনঃশোষণ করবে। তারপর কি করবে, পানি শোষণ করলে কি হবে, রক্তের আয়তন বেড়ে যাবে। এবং এই ক্ষেত্রে আরেকটা কাজ করে কি, আমাদের যে বৃক্ক আছে, বৃক্ক কি করে, বৃক্ক হচ্ছে রেনিন এনজাইম সিক্রেট করে, যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে পানি বা আয়তনের পরিমাণটা আমাদের বেড়ে যায়, আমাদের আয়তনের পরিমাণটা বেড়ে যায়। তো ফলে কি হয়, আমাদের রক্তের আয়তন, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়, বুঝতে পেরেছো? এইটুকু হচ্ছে কথা। এখন যদি এটা আমি তো দুটোটাতে কমানো করলাম, এখন বেড়ে যেতে পারে না, আমাদের তো বেড়েও যেতে পারে। যদি রক্তচাপ বেড়ে যায় তাহলে তার উল্টা প্রসিডিউর হবে। কি হবে, এই যে রক্তচাপ বেড়ে গেলে কি হবে, রক্তচাপ বেড়ে গেলে আবার তার উল্টা প্রসিডিউর গুলো হবে। রক্তচাপ যদি বেড়ে যায় তখন কি হবে, আমাদের যেটা স্টিমুলেটেড হবে না, স্টিমুলেটেড না হলে কি হবে, না হলে সেই উদ্দীপনাগুলো সে আবার যাবে হচ্ছে গ্লোজোফেরেঞ্জিয়াল এবং হচ্ছে ভেগাসের মাধ্যমে মেডুলা থেকে আবার সিগন্যাল আসবে যে রক্তনালীকে প্রসারণ করে দাও, হার্টবিট কমায় দাও, তখন রক্তচাপ কমে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে। নিম্নচাপের ক্ষেত্রেও সেম, যে ঘটনাগুলো ঘটেছে, ব্লাড কমে গেলে, ব্লাড প্রেশার কমে গেলে সেগুলো কি করবে, উল্টা ঘটনা করবে। বুঝতে পেরেছো? ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তোমাদের এইটুকুতে নিয়ে আর কোনো ডাউট হওয়ার কথা না। যদি কোনো সমস্যা ফেস করো তাহলে অবশ্যই আমাকে জানাবে, এখানে কমেন্ট করতে পারো, আমি একটু চেক করব। আর এখনো যদি বুঝতে না পারো যে সমস্যা ফেস করতেছো, পড়তে গিয়ে সমস্যা ফেস করো, সেক্ষেত্রে আমাকে হচ্ছে জানাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের কি করে দিব, সলভ করে দিব। আমাকে হচ্ছে ইনবক্সে নক করবা যে আপু হচ্ছে আমি এটা বুঝতে পারিনি, কিংবা গ্রুপে পোস্ট করবা যে আপু আমি বুঝতে পারিনি, তাহলে কিন্তু আমি বুঝাই দিব। পারকিনজি ফাইবারের সংজ্ঞা কেন লাগবে? পারকিনজি ফাইবারের সংজ্ঞা না, পারকিনজি ফাইবার জিনিসটা কি সেটা বুঝো। পারকিনজি ফাইবার জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। পারকিনজি ফাইবার জিনিসটা আসলে কি, দেখো এখানে আমাদের কি ছিল, আমি একটু উপরে উঠি, এই যে এটাতে না, আর উপরে উঠতে হবে। এই যে দেখো পারকিনজি ফাইবার জিনিসটা কি, দেখো পারকিনজি ফাইবার হচ্ছে এই যে এটা আমাদের কি ছিল বলো, বান্ডেল অফ হিজ ছিল, তাই না? বান্ডেল অফ হিজের দুইটা শাখা হলো, একটা হচ্ছে আমাদের রাইট বান্ডেল অফ হিজ, একটা হচ্ছে লেফট বান্ডেল অফ হিজ। এই যে রাইট বান্ডেল অফ হিজ এবং লেফট বান্ডেল অফ হিজ যখন হচ্ছে ভেন্ট্রিকুলার প্রাচীরে প্রবেশ করলো, সে ভেন্ট্রিকুলার প্রাচীরে প্রবেশ করার পর সে বিভিন্ন শাখা প্রশাখা দিতে থাকবে, ঠিক আছে? তখনই তার নাম হয়ে যাবে পারকিনজি ফাইবার। বুঝতে পেরেছো পারকিনজি ফাইবার জিনিসটা কি? পারকিনজি ফাইবারটা হচ্ছে যখন হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজের রাইট এন্ড লেফট শাখা ভেন্ট্রিকুলার প্রাচীরে প্রবেশ করবে এবং সেখানে শাখা দিতে থাকবে, তখনই আমরা তার নাম বলবো পারকিনজি ফাইবার, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? আশা করি আর কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে জানাবা। আর যারা যারা হচ্ছে আমাদের নামমাত্র ফি দিয়ে কোর্সে এনরোল করতে চাও, যদি তোমাদের সমস্যা থাকে যে আপু আমি কোর্সে এনরোল করার জন্য আপনি যে ফিটা রেখেছেন সেটাও দিতে পারতেছি না, তাহলেও কোনো সমস্যা নেই, তুমি আমাকে ইনবক্স করো, তোমাকে জানাও যে আপু আমি হচ্ছে এনরোল করতে চাচ্ছি, তাহলে দেখো তুমি এনরোলের সুযোগ পাও কিনা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং হচ্ছে সুন্দর মতো পড়াশোনা করো।